আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দা আতিয়া তাহসিন, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন, ব্যাচ K72। আজকে আবার আসলাম আমার পেডিয়াট্রিক্স রিভিউ এর সেকেন্ড ক্লাসে। আজকে আমার টপিক হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, IYCF, ডেভেলপমেন্টাল ডিলে, তারপরে জেনেটিক ডিসঅর্ডার্স, নিউট্রিশনাল ডিসঅর্ডার্স, এগুলো কভার করব ইনশাল্লাহ। এই টপিকগুলোতে ঢোকার আগে আমি গতকালকের ক্লাসে দুই একটা জিনিস মিস করে গিয়েছি মনে হচ্ছে, সেগুলো একটু চট করে বলে নিই। সেটা হচ্ছে যে ইপিআই শিডিউলটার পাশাপাশি টিটি ভ্যাকসিনেশনের যে শিডিউলটা, যেটা হচ্ছে 15 ইয়ার্স এর পর থেকে মেয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়, সেটা একটু জেনে নিলে ভালো। সেটা হচ্ছে যে ফার্স্ট ডোজটা 15 ইয়ার্সের পরে অথবা প্রেগনেন্সিতে দেওয়া হয়। সেকেন্ড ডোজটা হচ্ছে ফার্স্ট ডোজের 1 মান্থ পরে, থার্ড ডোজটা 6 মান্থস পরে, সেকেন্ড ডোজের 6 মান্থস পরে, আর ফোর্থ ডোজটা হচ্ছে থার্ড ডোজের 1 ইয়ার পরে, আর ফিফথ ডোজ অ্যান্ড ফাইনাল ডোজ যেটা, সেটা হচ্ছে ফোর্থ ডোজেরও 1 ইয়ার পরে। আর প্রেগনেন্সির ক্ষেত্রে ইউজুয়ালি 6th বা 7th ডোজ, মানে 6th বা 7th মান্থে ফার্স্ট ডোজটা দেওয়া হয়, তার 1 মাস পরে সেকেন্ড ডোজটা। আমরা এটা ওরকম ফিক্স না, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে আমরা অ্যাভয়েড করি, কারণ অনেক সময় দেখা যায় যে এমনি মিসক্যারেজ হয়ে যায়, বাট পেশেন্টরা ব্লেম করতে পারে যে ভ্যাকসিনটার জন্য হয়েছে। তাই 6th বা 7th মান্থে ফার্স্ট ডোজটা দেওয়াই সেফ। আর একটা জিনিস হচ্ছে ওই যে 6 উইক্সের যে শিডিউলটা ইপিআইতে 6 উইক্সের যেগুলো দেওয়া হয়, সেগুলোর মধ্যে যদি দেখা যায় যে 6 উইক্সের ভ্যাকসিনটা দেওয়ার পরে কনভালশন হয়েছে, তাহলে ধরে নেওয়া হয় যে পারটিউসিস ভ্যাকসিনটার জন্য হয়েছে। সেই ক্ষেত্রে প্রাইভেটলি ইমিউনাইজেশন দেওয়া অ্যাডভাইস করা যেতে পারে, পারটিউসিস এক্সক্লুড করে, আর অথবা এসেলুলার পারটিউসিস ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আর একটা জিনিস এসডিজি ব্যাপারে বলেছিলাম, এসডিজির একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে 2030-র মধ্যে আমাদের একটা টার্গেট আছে, সেটা অ্যাচিভ করার প্ল্যান। সেটা হচ্ছে যে ইনফ্যান্ট মর্টালিটি রেটটা 23/1000 লাইফ বার্থের বা তার নিচে নেমে যাবে, আর নিওনেটাল মর্টালিটি রেটটা 12/1000 লাইফ বার্থ বা তার নিচে নেমে যাবে। আর এছাড়া একটা জিনিস বলেছি যে স্ট্রাইডোর আর উইজের কথা বলেছিলাম টাফ অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং পড়ানোর সময়। স্ট্রাইডোরটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন যেটা, আর উইজটা হচ্ছে এক্সপিরেশনের সময়। এটা হচ্ছে বাচ্চার কাছে মাথা নিয়ে কান লাগায় শুনতে। এই কয়েকটা পয়েন্ট আমার মনে হচ্ছে কত দিনের পড়ায় একটু এক্সট্রা অ্যাড করা যায়। এখন আমি আজকের টপিক শুরু করছি হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রথমেই আসে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডেফিনেশনগুলো। গ্রোথ বলতে আমরা কি বুঝি? গ্রোথ রেফার্স টু ফিজিক্যাল ম্যাচুরেশন অ্যান্ড সিগনিফাইজ অ্যান ইনক্রিজ ইন সাইজ of body parts and various organs, and it occurs as a result of tissue hyperplasia, hypertrophy and differentiation. মানে বেসিক্যালি এটা হচ্ছে যে ফিজিক্যাল ম্যাচুরেশনটা, যেটা মানে অর্গান গ্রোথ, বডি সাইজ বাড়া, এইটা মিলিয়ে হচ্ছে গ্রোথটা। আর ডেভেলপমেন্টটা হচ্ছে ডেভেলপমেন্ট রেফার্স টু অ্যাকুইজিশন অ্যান্ড ম্যাচুরেশন অফ স্কিলস, বিহেভিয়ার্স অ্যান্ড ভ্যালুস অন দ্য পার্ট অফ দ্য গ্রোয়িং চাইল্ড। মানে বেসিক্যালি ডেফিনেশনগুলো পড়ার সময় এটা খেয়াল রাখতে হবে, গ্রোথটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসপেক্টটা বোঝায়, আর ডেভেলপমেন্টটা হচ্ছে বেসিক্যালি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা, যে স্কিলস, বিহেভিয়ার, ভ্যালুস, এগুলোর অ্যাকুইজিশন অ্যান্ড ম্যাচুরেশন, এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট। এগুলোর ডেফিনেশনটা একেবারেই মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে, যে এবং জিজ্ঞেস করলে বুঝাতে পারতে হবে যে গ্রোথটা ফিজিক্যাল অ্যাসপেক্টটা, আর ডেভেলপমেন্টটা হচ্ছে ম্যাচুরেশন অফ নার্ভাস সিস্টেম। তারপরে হচ্ছে যে কমপ্লিট চাইল্ড তাহলে কি হয়? আ কমপ্লিট চাইল্ড ইজ ওয়ান হু হ্যাজ বোথ অপটিমাম ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট মেন্টাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তারপরে একটা ইম্পর্টেন্ট টপিক আসে হচ্ছে যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাও খুবই ইম্পর্টেন্ট ভাইভা, রিটার্ন, সব কিছুর জন্য। তো এটার মধ্যে প্রথমেই আসে হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্স। আমরা জানি জেনেটিক, প্যারেন্টস টল হলে বাচ্চারা টল হবে, এরকম। তারপরে অপটিমাম নিউট্রিশন লাগবে ফর প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে লো বার্থ ওয়েট থাকলে গ্রোথ ডেভেলপমেন্ট দুটোই হ্যাম্পার্ড হয়। তারপরে ইনফ্লুয়েন্স অফ হরমোনস, যেমন থাইরক্সিন, গ্রোথ হরমোনস, ইনসুলিন এটসেট্রা। ক্রনিক ইলনেসেস যেমন টিউবারকুলোসিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলোতে গ্রোথ হ্যাম্পার্ড হতে পারে। তারপরে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলো আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। আর ইমোশনাল ডিপ্রাইভেশনের কারণেও এখানে হ্যাম্পার হতে পারে। এর বাইরে আছে হচ্ছে সোশিয়াল, কালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তাহলে কি হইল? জেনেটিক ইনফ্লুয়েন্স, অপটিমাম নিউট্রিশন, লো বার্থ ওয়েট, হরমোনাল ইনফ্লুয়েন্স, ক্রনিক ইলনেস, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস,
ইমোশনাল ডিপ্রাইভেশন, আর এছাড়া হচ্ছে সোশ্যাল, কালচারাল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এটা গেল হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে আসে হচ্ছে যে আমরা গ্রোথ ডেভেলপমেন্ট অ্যাসেস করার প্যারামিটার্সগুলো কি। যেহেতু গ্রোথ বললাম, আগে গ্রোথটা বলে নিই। গ্রোথ অ্যাসেস করার প্যারামিটার্সের মধ্যে প্রথমেই আসে হচ্ছে নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি, সেটার আন্ডারে পড়ে হচ্ছে ওয়েট, হাইট বা লেংথ, তারপরে হচ্ছে অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স, তারপরে এটা আলাদা করে অ্যাসেসমেন্ট অফ টিস্যু গ্রোথের আন্ডারেও বলা যায়, অথবা অ্যানথ্রোপোমেট্রির মধ্যেই বলা যায়। সেটা হচ্ছে যে মিড আপার আর্ম সার্কামফারেন্স বা মাসল মাস অ্যাসেস করার জন্য যেটা, তারপরে স্কিন ফোল্ড থিকনেস অ্যাসেস করার জন্য স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করে। এই দুটো আলাদাও বলা যায় বা অ্যানথ্রোপোমেট্রির আন্ডারে। তো নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রিতে কী কী আসলো? ওয়েট, হাইট বা লেংথ, তারপরে হচ্ছে অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স, অ্যাডিশনালি বলতে পারি হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স বা মোয়াক যেটাকে শর্টে বলে MUAC, আর স্কিন ফোল্ড থিকনেস। এছাড়া হচ্ছে বোন এজ করা যায়, যে রেডিওলজিক্যাল, যেটাতে হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফিউশন অফ ভেরিয়াস এপিফাইশিয়াল মানে জয়েন্ট এপিফাইসিস, ওটা দিয়ে বোন এজটা। এছাড়া ডেন্টাল এজ, বডি প্রপোর্শন, আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্রোথ অ্যাসেস করার জন্য যে অ্যাসেসমেন্ট অফ টেস্টিস ভলিউম অ্যান্ড আদার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স। এগুলো হচ্ছে আমার গ্রোথের প্যারামিটার্স। এখন এগুলোর ব্যাপারে আমরা একটু ডিটেলসে যাই। যে লেংথটা মেজার করার জন্য লেংথ বা হাইট, লেংথ হচ্ছে ইউজুয়ালি 2 years অফ এজের নিচে হলে আমরা লেংথটা দেখি, আর হচ্ছে যদি বাচ্চা দাঁড়াতে না পারে তখন লেংথ দেখবো। লেংথ দেখি আমরা হচ্ছে ওই ইনফ্যান্টোমিটার দিয়ে, যেটা দিয়ে মেজার করে সেটার নাম ইনফ্যান্টোমিটার। আর হাইটটা আমরা দেখি হচ্ছে স্টেডিওমিটার দিয়ে। স্টেডিওমিটার দিয়ে হাইট মাপার ক্ষেত্রে বাচ্চাকে মাথাটা রাখতে হয় হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট প্লেনে, যেটাতে হচ্ছে যে আইয়ের আউটার কর্নার আর কানের ট্রাইগাসটা সেম লাইনে থাকতে হয়। এটা হচ্ছে স্টেডিওমিটারে হাইট মাপার সময়। এছাড়া ওয়েট তো আর আমরা জানি ওয়েট কীভাবে মাপতে হবে। অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স মাপার জন্য হচ্ছে মেজারিং টেপ দিয়ে মাপে। এই প্রসিডিওরটা অনেক সময় বিভিন্ন জায়গায় আসতে পারে, সো সেটা একটু দেখে নেওয়া ভালো। সেটা হচ্ছে জাস্ট অ্যাবাভ দ্য গ্ল্যাবেলাস অ্যান্ড সুপিরিয়র অরবিটাল রিজেসের উপরে দিয়ে, তারপরে মাথার পিছন দিয়ে ওই মানে সেম গ্ল্যাবেলার উপর দিয়ে, আর হচ্ছে পিছনে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, এই দুইটা জিনিস সেম লেভেলে রেখে হরাইজন্টালি মাপতে হয়। তারপরে আসে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য মোয়াক এবং মোয়াক টেপ। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রসিডিয়ার, অস্পির জন্য শর্ট কেসেও দিতে পারে, যে মোয়াক টেপ দিয়ে কীভাবে অ্যাসেস করা যায়, মেজার করা যায় এবং ওইটার ইন্টারপ্রিটেশনটা। তো মোয়াক টেপ তার আরেকটা নাম হচ্ছে শাকির টেপ। ওটা দিয়ে মেজার করার উপায় হচ্ছে যে হাফওয়ে বিটুইন দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড আলনার ওলিক্রানের এক্স্যাক্ট হাফওয়ে অ্যাবাউট, ওইটাতে টেপটা পেঁচিয়ে, এবং টেপটা সবসময় মনে রাখতে হবে যে আগে যেন আমরা পরীক্ষার আগে যেন একবার দেখে নিই, কারণ এটার একটা স্লিট দিয়ে টেপটা ঢুকিয়ে আরেক দিক দিয়ে বার করতে হয়, তাহলে অ্যারো পয়েন্ট করে দেয় যে এক্স্যাক্ট মার্কিংটা কোথায়। ওইটা আমাদের প্র্যাকটিস করতে হবে। এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে 125 মিলিমিটারের উপর হলে নর্মাল, 115 to 125 হলে MAM বা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, আর 115-এর নিচে হলে আদার ক্রাইটেরিয়ার সাথে মিলিয়ে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আন্ডারে পড়া যায়। এবং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মক টেপটা হচ্ছে শুধুমাত্র 6 months to 59 months বা অ্যাভারেজে 6 months to 5 years-এর বাচ্চাদের জন্য। এটা কেন? কারণ হচ্ছে 6 months-এর নিচে বাচ্চাদের এক্সিলার নিচে ব্রাউন ফ্যাটটা অনেক বেশি থাকে, যে কারণে যদি ম্যালনিউট্রিশন থাকেও মক টেপ ওখানে একটা ভুল রিডিং দিতে পারে, যে হতে পারে দেখাবে যে ম্যালনিউট্রিশন নাই বাট আসলে আছে। আর 5 years-এর উপরে না, কারণ মক টেপ দিয়ে আমরা হচ্ছে প্রাইমারি ম্যালনিউট্রিশন অ্যাসেস করি, আর ইউজুয়ালি 5 years-এর উপরে যাদের ম্যালনিউট্রিশন হয় ওটা সেকেন্ডারি ম্যালনিউট্রিশন। যেহেতু বললামই বলে দিই যে প্রাইমারি ম্যালনিউট্রিশন হচ্ছে যেটা হচ্ছে ইনটেক অফ ফুডের অ্যাবনর্মালিটির কারণে হচ্ছে, কিন্তু সেকেন্ডারি ম্যালনিউট্রিশনটা হচ্ছে যে বিভিন্ন ক্রনিক ডিজিজ বা কোনো অ্যাসোসিয়েটেড কারণের রেজাল্টে হলে তখন সেটা সেকেন্ডারি ম্যালনিউট্রিশন। তো সেকেন্ডারি ম্যালনিউট্রিশন আমি মক টেপ দিয়ে অ্যাসেস করবো না, তাই 5 years-এর উপরে আমরা ওটা ইউজ করি। আচ্ছা, মোয়াকের ইন্টারপ্রিটেশন বললাম। একটা জিনিস, ওএফসিটা বিভিন্ন এজে, স্পেশালি কয়েকটা সার্টিন এজেরটা মুখস্থ রাখতে হয়। যেমন অ্যাট বার্থে ইউজুয়ালি অ্যাবাউট 35 সেন্টিমিটার্স থাকে, এবং দেখা যায় 3 to 4 months-এ হচ্ছে সেটা 40 সেন্টিমিটার, 1 year-এ গিয়ে অ্যারাউন্ড 45 সেন্টিমিটার্স, আর পরে 2 years-এর দিকে 47 সেন্টিমিটার্স। বেসিক্যালি 1 year-এর মধ্যেই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গ্রোথে চলে যায়।
এটা হলো অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্সেরটা। তারপরে আসলে হচ্ছে ডেভেলপমেন্ট, কিসের প্যারামিটার্স, গ্রোথের প্যারামিটার্সের মধ্যে এগুলোই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া একটা মাইনর জিনিস জেনে রাখা যায় যে যেটা বললাম রিপ্রোডাক্টিভ গ্রোথ অ্যাসেস করতে টেস্টিকুলার ভলিউম দেখে, সেটারও একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটাকে বলে অর্কিডোমিটার। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের প্যারামিটার্স পড়ার আগে আমরা একটু দেখে নিই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট মানে হচ্ছে period from conception to 5 years of age is early childhood, and the development that a child acquires during this period is known as early childhood development. এটাই বেসিক্যালি ডেফিনেশন। মাঝখানে এক্সট্রা একটা লাইন আছে বইয়ে, সেটা হচ্ছে যে this period is the key determinant for subsequent growth, development and ultimate productivity. কিন্তু এটা ডেফিনেশনে দেওয়ার দরকার নেই। ডেফিনেশন জাস্ট মানে কনসেপশন টু 5 years, বাট টু 5 years না, কিন্তু কনসেপশন টু 5 years of age। আর এই পিরিয়ডের ডেভেলপমেন্টটাই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের কিছু প্রিন্সিপালস আছে, সেটা পড়ে নেওয়া যেতে পারে, ভাইভা বা এমসিকিউতে আসতে পারে, যে এটা কন্টিনিউয়াস প্রসেস, সেফালোকডাল, তারপরে সিকোয়েন্স সেম বাট রেট ডিফারেন্ট হয় বিভিন্ন মানুষের, তারপর মানে মাস অ্যাক্টিভিটি রিপ্লেসড বাই স্পেসিফিক রেসপন্স, ভলান্টারি একটা স্পেসিফিক ভলান্টারি মুভমেন্ট হওয়ার আগে ওইটার করেসপন্ডিং প্রিমিটিভ রিফ্লেক্সটা লস হয়ে যায়। এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের প্রিন্সিপালস। আর এরপরে আসে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের ডোমেইনস। ডেভেলপমেন্টের ডোমেইনস আসলে 8টা, কিন্তু সেটাকে আমরা নিজেদের সুবিধার জন্য 4টা ফাংশনাল এরিয়াজে সাবডিভাইড করা। ডোমেইনগুলো কি কি? ডোমেইনগুলো হচ্ছে কগনিটিভ, গ্রস মোটর অ্যান্ড ফাইন মোটর, ভিশন, হিয়ারিং, স্পিচ, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড সেলফ হেল্প অর অটোনমি। এই 8টা ডোমেইন দিয়ে আমরা অ্যাসেস করব, কিন্তু এটাকে আমরা সুবিধার জন্য ভাগ করে নিই। একটা হচ্ছে গ্রস মোটর, আর একটা ফাংশনাল এরিয়া হচ্ছে ফাইন মোটর অ্যান্ড ভিশন, আর একটা হচ্ছে স্পিচ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিয়ারিং, তারপরে আসে হচ্ছে সোশ্যাল, ইমোশনাল, বিহেভিয়ার অ্যান্ড সেলফ হেল্প অর অটোনমি। এই 4টা ডোমেইন। এই 4টা ডোমেইন দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন এইজে একটা সার্টিন লেভেলে থাকার কথা বাচ্চাটার ডেভেলপমেন্টটা, সেটা আমরা অ্যাসেস করি। এখন এটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমি এখানে দেখিয়ে দিই, কারণ আমার কাছে মনে হয় ছবি দেখে পড়লে এটা খুব ইজিয়ার হয় মনে রাখা। এটা হচ্ছে যে বইয়ের 13 নম্বর পেজে এবং 14 নম্বর পেজে যে এই কিটা আছে, চার্টটা আছে, আমার মনে হয় এটা দেখে পড়লে সবসময় ইজিয়ার মনে থাকে। তো বেসিক্যালি এখানে 6 weeks, 3 months, 6 to 8 months এরকম করে দেওয়া আছে। ও সবগুলো আসলে লাগবে না। যেমন 6 weeks-এ একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে সোশ্যাল স্মাইলটা ডেভেলপ করে চাইল্ড, মানে রেসপন্স টু মাদার স্মাইল। তারপরে 3 months-এ হচ্ছে নেক কন্ট্রোল আসে। তারপরে 6 to 8 months-এ সিটস উইদাউট সাপোর্ট। বাট এছাড়া এই পেজটা এতটা ইম্পর্টেন্ট না, আমার পরের পেজটা বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এখানে আমার মেইনলি লাগবে হচ্ছে এই যে 9 to 10 months-টা, 12 months-টা, আর 18 months স্পেসিফিক্যালি আসে। 18 months আসলে এই যে লাস্টের যেটা 18 to 20 months-এর যেটা, সেটা আমার লাগবে। তো ছবি দেখে পড়লে যেটা সুবিধা হয়, সেন্টেন্সটা মনে না আসলেও ছবিটা মনে আসে। তো প্রথমে আছে কি কি? 9 to 10 months-এ গ্রস মোটরটা হচ্ছে দ্য বেবি ক্রলস অ্যান্ড স্ট্যান্ডস হোল্ডিং ফার্নিচার। তারপরে হচ্ছে বাচ্চার ফাইন মোটর ভিশনে পিনসার গ্রিপ ডেভেলপ করে। এরপরে স্পিচ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিয়ারিংয়ে বাইসিলেবল ওয়ার্ডস বলতে পারে, মানে দাদা, মামা এগুলো, আর একটা ওয়ার্ড মিনিং সহ বলতে পারে, বা মামা দাদা ছাড়াও হয়তো। তারপরে হচ্ছে পরের ডোমেইন যেটা সোশ্যাল, ইমোশনাল, বিহেভিয়ার, সেলফ হেল্প, ওইটাতে হচ্ছে প্লেজ পিকাবু অ্যান্ড ওয়েভস বাই বাই। এটা হচ্ছে 9 months-এ। যদি স্পেসিফিক্যালি 9 months আসে আমি এটা দেবো, আগেরটা না। 12 months আসলে এই যে একটা বাচ্চা সুন্দর থপথপ করে হাঁটতেছে, তো ওয়াকিং আনস্টেডিলি, ব্রড গেটস উইথ হ্যান্ডস অ্যাপার্ট, মানে ব্রড গেটে হাঁটতে পারবে। তারপরে থ্রোজ অবজেক্টস অ্যান্ড টার্নস পেজেস অফ আ বুক। এখানে হচ্ছে যে 2 to 3 ওয়ার্ডস বলতে পারে উইথ মিনিং, দাদা মামা ছাড়াও। আর হচ্ছে নাম বললে ঘুরে তাকায়, রেসপন্স টু নেই। আর ড্রিঙ্কস ফ্রম কাপ, জি, এটা 12 months। তারপরে 18 months, এটা আর্গুয়েবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। 12 monthsটা অনেক ইম্পর্টেন্ট। 12 monthsটা হচ্ছে 1 year হিসাবে আসে এর জন্য। তো এখানে হচ্ছে ওয়াক্স ব্যাকওয়ার্ডস, ইজি এনাফ, বিল্ডস আ টাওয়ার উইথ 3 cubes। তারপর হচ্ছে 3টা বডি পার্টস দেখাতে পারে বললে, আর 2টা ওয়ার্ড জয়েন করে বলতে পারে। আর লাস্ট বাট নট লিস্ট, হোল স্পুন অ্যান্ড গেটস ফুড টু মাউথ।
তো আমরা এটা এই পেজটা আমরা শিখে নিব, 15 to 18 মান্থসটা না পড়লেও বাকিগুলো অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে। এটা গেল হচ্ছে আমার মানে ডেভেলপমেন্টাল ডোমেইনস। এখন ডেভেলপমেন্টাল ডোমেইনসের সাথেই আমি একটু ডেভেলপমেন্টাল ডিলেটা বলে দিই। সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টাল ডিলে বললে প্রথমেই যেটা আসে, এইভাবেই ম্যাডাম শুনতেছেন, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে সবচেয়ে কমন 3টা কজ যদি বলি, একটা হচ্ছে সেরিব্রাল পলসি, একটা হচ্ছে ডাউন সিনড্রোম, আর একটা হচ্ছে পেনেটাল অ্যাসফিক্সিয়া। এছাড়া আরও অনেক কজ আছে, যেমন মানে ক্লাইনফেল্টার সিনড্রোম, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, কিন্তু এই 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটাও একটা কজ ডেভেলপমেন্টাল ডিলে, বাট এই 3টা বলতেই হবে, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, আর হচ্ছে পেনেটাল অ্যাসফিক্সিয়া। তো ডেভেলপমেন্টাল ডিলেটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে যে সার্টিন প্যারামিটার্স আছে, ওটা যদি অ্যাচিভ না হয়, যেমন সোশ্যাল স্মাইল বাই 3 মান্থস, নেক কন্ট্রোল বাই 5 মান্থস, সিটস উইদাউট সাপোর্ট বাই 12 মান্থস, স্ট্যান্ডস উইদাউট সাপোর্ট বাই 18 মান্থস, ওয়াকস ওয়েল বাই 20 মান্থস, 2 to 3 word sentence by 36 months, tells own name by 48 months, and toilet control by 60 months. এগুলো যদি না হয় তখন আমি এটাকে একটা ডেভেলপমেন্টাল ডিলের একটা ফিচার হিসেবে ধরে নিতে পারবো, এটাই। আর তারপরে আসে হচ্ছে আমাদের IYCF। আর এর আগে একটা জিনিস বলে দিই, গ্রোথের প্যারামিটার্স বললাম যে সেখানে একটা পয়েন্ট ছিল হচ্ছে যে অ্যানথ্রোপোমেট্রিক ইন্ডিসেস বলে। অ্যানথ্রোপোমেট্রিক ইন্ডিসেস বলতে আমরা বুঝি হচ্ছে ওয়েট ফর এজ, হাইট অর লেংথ ফর এজ, আর ওয়েট ফর হাইট। এই 3টা জিনিসকে বলা হয় অ্যানথ্রোপোমেট্রিক ইন্ডিসেস। এটা আমাদের পরে কি পড়ার সময়, PEM পড়ার জন্য সময় লাগবে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন পড়ার সময়। আচ্ছা, তারপরে আসা হচ্ছে IYCF। IYCF বলতে আসলে আমরা কি বুঝি? IYCF হচ্ছে দ্য ফিডিং প্রোগ্রাম which includes both breastfeeding as well as complementary feeding are collectively known as infant and young child feeding। ঠিক আছে, এই ডেফিনেশনটাও খুব ইম্পর্টেন্ট, IMC এর মতো এত ইম্পর্টেন্ট না হলেও যথেষ্টই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আর এটার কম্পোনেন্টসটা মাস্ট টু নো, 3টা কম্পোনেন্টস একদম ঝাড়ামুখস্থ থাকতে হবে। সেটা হচ্ছে যে প্রথমেই প্রমোশন অফ আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং উইদিন ফার্স্ট আওয়ার অফ বার্থ অ্যান্ড অ্যাজ সুন এজ পসিবল, এটাও বলা হয় যে অ্যাজ সুন এজ পসিবল অ্যাটলিস্ট উইদিন ফার্স্ট আওয়ার অফ বার্থ। তারপরে সেকেন্ড কম্পোনেন্টটা হচ্ছে এনশিওরিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ফার্স্ট 6 months 180 days of life। আর থার্ড, proper complementary feeding from 6 months of age after completion of 180 days with continuing of breastfeeding up to 2 years of age। তো তারপরে আসা হচ্ছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা আসলে কি, এটার ডেফিনেশন ওরকম ঝাড়ামুখস্থ থাকতে হবে। সেটা হচ্ছে ইট মিনস অ্যান ইনফ্যান্ট রিসিভস অনলি ব্রেস্ট মিল্ক from his or her mother or a wet nurse or expressed breast milk. No other liquids or solids are given, not even a drop of water. The exceptions are ORS, drops or syrups containing vitamins, mineral supplements or medicine. তো ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্টস, মেডিসিন এবং ORS ছাড়া আর কিছুই দেওয়া যাবে না, নট ইভেন আ ড্রপ অফ ওয়াটার। এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এটা কতদিন করতে হবে? 6 months or 180 days ফ্রম বার্থ। তারপরে আসে হচ্ছে টুকিটাকি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে, আমি সবগুলোতে যাচ্ছি না কারণ এগুলো আমরা সবাই কম বেশি পড়ি। যেমন প্রিল্যাকটিয়াল ফিড জিনিসটা কি, ওটার ডিসঅ্যাডভান্টেজ কি একটু পড়ে নিও। তারপরে হচ্ছে কোলোস্ট্রামটা ইম্পর্টেন্ট, যে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি যে ইয়েলোইশ এন্ড স্টিকি ব্রেস্ট মিল্কটা আসে সেটা কোলোস্ট্রাম। ওটা ফার্স্ট 5 days আফটার ডেলিভারি ইউজুয়ালি পাওয়া যায়। তো সেটার কিছু অ্যাডভান্টেজেস আছে, যে সেটাতে ইমিউনোগ্লোবুলিন A থাকে, ল্যাক্টোফেরিন থাকে, হোয়াইট ব্লাড সেল থাকে। এটা বাচ্চার জন্য কিছু বেনিফিটস নিয়ে আসে, সেটা একটু আমরা পড়ে নিই, শর্ট নোট আসতে পারে। আর বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা কোয়েশ্চেন, এটা তাই আমি আর বলতেছি না, এটা আমরা সবাই জানি, বারবার পড়া হয়, কিন্তু এটা পারতে হবে। আবার সবসময় থাকে না, বাট কাউন্সিলিং হিসাবে যদি কোথাও আসে তখন ব্রেস্ট ফিডিংয়ের এটা আসতে পারে। পেডিতে না হোক, গাইনিতে তো লাগবে, তখনও বেনিফিটসগুলো লাগে, যে বেনিফিটস টু বেবি, বেনিফিটস টু মাদার অ্যান্ড বেনিফিটস টু ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এটা বই থেকে আমরা দেখে নিব। তারপরে আসা হচ্ছে একটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। এটা মানে অসপি, রিটেন, ভাইভা, MCQ প্রতিটা অ্যাসপেক্টে খুবই খুবই ইম্পর্টেন্ট।
তো এটার মধ্যে প্রথমে আসে হচ্ছে প্রপার পজিশনিং অ্যান্ড গুড অ্যাটাচমেন্ট, পয়েন্টগুলো এরকমই আসবে। তো প্রপার পজিশনিংয়ের মধ্যে আছে হচ্ছে দ্য বডি ইজ ফুললি সাপোর্টেড, বডি ক্লোজ টু মাদার, স্ট্রেইট হেড অ্যান্ড বডি, ফেসিং ব্রেস্ট, নোজ অপোজিট টু নিপল, 4টা পয়েন্ট। তারপরে হচ্ছে গুড অ্যাটাচমেন্ট, এটা গেল হচ্ছে প্রপার পজিশনিং। তারপরে হচ্ছে গুড অ্যাটাচমেন্ট। গুড অ্যাটাচমেন্টের মধ্যে হচ্ছে দ্য বেবিজ চিন ইজ টাচিং দ্য ব্রেস্ট, দ্য বেবিজ মাউথ ইজ ওপেন ওয়াইডলি, দ্য বেবিজ লোয়ার লিপ ইজ টার্নড আউটওয়ার্ডস, মোর এরিওলা ইজ সিন অ্যাবাভ দ্যান বিলো। সো এটা এক্সপ্লেন করলে যে অনেক সময় দেখা যায় যে হতে পারে বলবে হাউ উড ইউ অ্যাডভাইস দিস টু দ্য মাদার। সো এভাবে করে এটা খুব ভালো মতো বুঝে পড়তে হবে যে বাচ্চার চিনটা আমার ব্রেস্টের কন্ট্যাক্টে থাকবে, মাউথ ওপেন ওয়াইডলি, তারপরে লোয়ার লিপটা ইভার্টেড দেখা যাবে, আর এরিওলা মানে দ্য ব্ল্যাক পার্ট অফ দ্য ব্রেস্ট উইল বি সিন মোর অ্যাবাভ দেন বিলো, বাচ্চার মুখের উপরে বেশি অংশ দেখা যাবে এটা নিচের চেয়ে। এটা হচ্ছে গুড অ্যাটাচমেন্টের পয়েন্টস। এগুলো এমসিকিউ অসপি খুবই কমন কোয়েশ্চেন, তো অবশ্যই ভালো মতো জানা থাকতে হবে। তারপরে এফেক্টিভ ইনএফেক্টিভ সাকলিং, এটা বোনাস হিসাবে পড়ে নিতে পারো কারো যদি ইন্টারেস্ট থাকে। তারপরে ব্রেস্ট মিল্কের আরও কিছু জিনিস আছে যে হাইন্ড মিল্ক কি, ফোর মিল্ক কি, তারপরে হাইন্ড মিল্কের কম্পোনেন্টস কি, ফোর মিল্কের কম্পোনেন্টস কি। এটা জানা ইম্পর্টেন্ট আরেকটা কারণে যে অনেক সময় ইনএফেক্টিভ ফিডিংয়ের একটা কারণ থাকে যে মারা খুব তাড়াতাড়ি ব্রেস্ট সুইচ করে, ওটাতে বাচ্চার কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে সেটাও, যে সেক্ষেত্রে বাচ্চারা শুধু ফোর মিল্ক পাবে, হাইন্ড মিল্ক পাবে না, সো ক্যালোরি কম পাবে। তো ওইগুলো পড়ে নেওয়া যায়, কারণ ফোর মিল্কটা হচ্ছে ফর দ্য থার্স্ট অফ দ্য বেবি অ্যান্ড হাইন্ড মিল্ক ইজ ফর দ্য হাঙ্গার অফ দ্য বেবি। এটা গেল। আর একটা জিনিস এমসিকিউর জন্য একটু কেউ পারলে অ্যাটলিস্ট একবার ব্রেস্ট মিল্ক ভার্সেস কাউজ মিল্কের যে কম্পারিজনটা সেটা একবার চোখ বুলিয়ে নিও, তাহলে একটু লাভ হয়। তারপরে আসে হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং বলতে আমরা বুঝি যে ইট মিনস গিভিং দ্য বেবি আদার ফুডস ইন এডিশন টু ব্রেস্ট মিল্ক। আর এটা হচ্ছে আমরা স্টার্ট করব কিসের পর থেকে, আফটার 6 months অফ এজ গ্র্যাজুয়ালি অ্যাড করতে থাকবো। এই প্রসিডিওরটাকে বলি আমরা উইনিং। তো এটা আসলে কি করে, ইট মিনস গিভ অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লিমেন্টারি ফিডিং, সেটা হচ্ছে মিনস প্রভিশন অফ রাইট ফুড অ্যাট রাইট টাইম ইন রাইট অ্যামাউন্ট, প্রিপেয়ার্ড অ্যান্ড ডেলিভার্ড হাইজিনিক্যালি অ্যালং উইথ ব্রেস্ট মিল্ক টু সাস্টেইন গ্রোথ অফ দ্য বেবি। তো এটা হচ্ছে আমরা আমাদের প্ল্যান থাকবে 6 months পরে স্টার্ট করে 2 years-এর মধ্যে বেবিকে ফ্যামিলি ফুডে অ্যাকাস্টম করে ফেলবো। তো এটার অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে মানে একটা এইজের পরে বাচ্চার রিকোয়ারমেন্ট এবং ক্যালোরিজ নিউট্রিশন প্রোভাইডেড বাই ব্রেস্ট মিল্কের মধ্যে একটা গ্যাপ থাকে, যে বাচ্চার রিকোয়ারমেন্টটা এবং ব্রেস্ট মিল্ক যতটুকু নিউট্রিশন দিতে পারতেছে এই গ্যাপটা ফিল করে হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং আফটার 6 months অফ এজ। তো এটার কিছু প্রপার্টিজ আছে যে ইট শুড বি আ কম্বিনেশন অফ এনার্জি রিচ মানে কার্বোহাইড্রেটস, ভাত, রুটি এগুলো, তারপরে বডি বিল্ডিং মানে প্রোটিন, সেটা হচ্ছে ফিশ, মিট, এগ এটসেট্রা। তারপরে হচ্ছে প্রোটেক্টিভ মানে মাইক্রোনিউট্রিয়েন্টস, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলোর কম্বিনেশন থাকবে। শুড নট বি টু স্পাইসি অর সল্টি, শুড বি ইজি টু ইট অ্যান্ড লাইক বাই দ্য চাইল্ড, অ্যান্ড শুড বি ইজি টু প্রিপেয়ার বাই অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাভেলেবল ইনগ্রিডিয়েন্টস। আর এছাড়া প্রিন্সিপালের মধ্যে আসা হচ্ছে যে প্রথমে সিঙ্গেল ফুড স্টার্ট করতে হবে, সেটা আস্তে আস্তে একটা সেকেন্ড উইনিং ফুড অ্যাড করতে হবে। তারপরে প্রথমে ইনিশিয়ালি আমরা একটা কার্বোহাইড্রেট বেস দিয়ে স্টার্ট করতে পারি, তারপরে আস্তে আস্তে ফিশ, মিট, এগ এগুলো অ্যাড করব, এবং 9 months to 1 year-এর মধ্যে আমাদের প্ল্যান থাকবে উইনিংটা কমপ্লিট করে ফেলা। আচ্ছা, এটা গেল হচ্ছে IYCF এ আসলে এর বেশি তেমন কিছু দরকার নেই। তারপরে আসে হচ্ছে নিউট্রিশনাল প্রবলেমস। এটা আচ্ছা একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের কন্ট্রা ইন্ডিকেশনসটা অনেক সময় ধরে পরীক্ষায়। এটা হচ্ছে যে অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন একটাই, বেসিক্যালি গ্যালাক্টোসিমিয়া। আর এছাড়া ইফ দ্য মাদার ইজ অন অ্যান্টি ক্যান্সার ড্রাগস অর অ্যান্টি থাইরয়েড ড্রাগস উইচ ক্যান বি পাসড ডাউন বাই ব্রেস্ট মিল্ক, এগুলো ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড। তারপরে মাদারের যদি সাইকোসিস থাকে বা স্পুটাম পজিটিভ টিউবারকুলোসিস থাকে সেই ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। একটা জিনিস এখন সিচুয়েশনের সাথে রিলেটেড তাই বলে দিই, সেটা হচ্ছে যে কোভিড পজিটিভ মাদাররা কি ব্রেস্ট ফিড করতে পারবে কিনা। এটা হচ্ছে যে কোভিড পজিটিভ মাদারদের ব্রেস্ট ফিড করার কিছু প্রোটোকল আছে, যে মা ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং করবে, মাস্ক পরবে, যতটুকু পারা যায় বেবির যে ফেস ওয়ে করে ব্রেস্ট ফিড করবে, কিন্তু ব্রেস্ট ফিড করতে পারবে বিকজ
SARS-CoV-2 ভাইরাসটা ব্রেস্ট মিল্ক দিয়ে পাস হয় না, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে আমার নিউট্রিশনাল ডিসঅর্ডার্স। নিউট্রিশনাল ডিসঅর্ডার্স কমন ইন বাংলাদেশ হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স, আর ভিটামিনস এটসেট্রা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। তো এখানের মধ্যে মেইনলি আমাদের লাগবে হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটাই, পিএম যেটা, সেটা কি? সেটা হচ্ছে ইট ইজ আ প্যাথোলজিক্যাল কন্ডিশন অকারিং মোস্ট frequently in infant and young children due to long continued deficit of protein and calories. আবার অন্যভাবে বলা যায়, আমি নিজে যে ডেফিনেশনটা পড়ছি আসলে সত্যি কথা, সেটা হচ্ছে, কারণ এটা বায়োকেমিস্ট্রি থেকেই পড়ে আসতেছি, সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইজ আ রেঞ্জ অফ clinical pathological condition arising from lack of varying proportions of proteins and calories commonly occurring in infants and young children and usually associated with infection. মানে এটা হচ্ছে যে বিভিন্ন প্রপোর্শনে ক্যালোরি প্রোটিন দুটোরই ডেফিসিয়েন্সি বা যে কোনো একটার এরকম থাকতে পারে ভ্যারিং প্রপোর্শনসে, যেটা কমনলি ইনফ্যান্টস অ্যান্ড ইয়াং চিলড্রেনেই দেখা যাচ্ছে এবং সাথে ইনফেকশন অ্যাসোসিয়েটেড কমনলি থাকে। আর এখন আমার পিএমের ক্লাসিফিকেশনটা লাগবে, সেটা হচ্ছে আমার মতে লাগে মেইনলি ওয়েলকাম ক্লাসিফিকেশনটা, গোমেজ ক্লাসিফিকেশনটা, আর WHO ক্লাসিফিকেশন অফ পিএম বেসড অন জেড স্কোর বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো কি যেটা ওয়েলকাম ক্লাসিফিকেশনে যেটা আসে যে ওয়েট ফর এইজ দিয়ে, ওয়েট ফর এইজটা যদি 80 to 60% থাকে বা 60 to 80% থাকে, সেটার সাথে ইডিমা থাকলে সেটা আন্ডার নিউট্রিশন, ইডিমা না থাকলে আন্ডার নিউট্রিশন, আর ইডিমা থাকলে কোয়াশিয়রকার। 60 to 80% ইডিমা থাকলে কোয়াশিয়রকার, না থাকলে আন্ডার নিউট্রিশন। আর লেস দেন 60% ইডিমা থাকলে ম্যারাসমিক কোয়াশিয়রকার, ইডিমা না থাকলে ম্যারাসমাস, ঠিক আছে। কারণ বেসিক্যালি ম্যারাসমাসে ইডিমা থাকে না। যদি লেস দেন 60% প্লাস ইডিমা, ম্যারাসমিক কোয়াশিয়রকার। আর তারপর হচ্ছে গোমেজ ক্লাসিফিকেশন, সেটা দেখিনি, ওইটা আসলে মুখে বললে শুনে বোঝা কষ্ট যে 90 to 110% ওয়েট ফর এইজ যদি হয় তাহলে নর্মাল নিউট্রিশনাল, 75 to 89 হইলে গ্রেড 1 মাইল্ড, 60 to 74 হলে গ্রেড 2 মডারেট, আর লেস দেন 60 হলে গ্রেড 3 সিভিয়ার। তাও দেখে নিলে পড়তে সুবিধা হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা WHO ক্লাসিফিকেশন, যেটা এটাতে হচ্ছে যে এখান দিয়ে আমরা মডারেট ম্যালনিউট্রিশন আর সিভিয়ার ম্যালনিউট্রিশন পাচ্ছি। মডারেট ম্যালনিউট্রিশনটাতে কোনো সিমেট্রিক্যাল ইডিমা থাকতেছে না। ওয়েট ফর হাইট জেড স্কোর is between -2 to -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হাইট ফর এইজ জেড স্কোর হচ্ছে -2 to -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে বোথ হাইট ফর এইজ আর ওয়েট ফর হাইট এই দুইটোই -2 to -3 মাঝখানে। আর যদি -3-এরও নিচে চলে যায়, ওয়েট ফর হাইট অ্যান্ড হাইট ফর এইজ এই দুটো -3 নিচে চলে গেলে তখন ওইটা সিভিয়ার ম্যালনিউট্রিশন। তারপরে এই প্রশ্ন আসবে যে এই জেড স্কোরটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এগুলো কি জিনিস? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে, ডেফিনেশনে আমি গেলাম না, ফর্মুলাটা মনে রাখো, ডেফিনেশনটা একটু কমপ্লেক্স। সো ফর্মুলাটা হচ্ছে যে কি দেখে, গ্রোথ চার্ট দেখে করতে হয়। সেখানে যেটা থাকবে বেসিক্যালি গ্রোথ চার্টে 50th পার্সেন্টাইলে, মানে যে হাইট পাবো সেই হাইটের জন্য 50th পার্সেন্টাইলে যেটা ওয়েট মিডিয়ান যেটা, সেটা -5th পার্সেন্টাইল। যদি চার্টে 5th লোয়েস্ট থাকে তাহলে -5th পার্সেন্টাইল ডিভাইডেড বাই 1.8। আর যদি 3rd পার্সেন্টাইল থাকে চার্টে তাহলে 50th পার্সেন্টাইল -3rd পার্সেন্টাইল ডিভাইডেড বাই 2। এটা আসলে আমার এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর তারপরে ওইটা দিয়ে আমি জেড স্কোরটা ক্যালকুলেট করব। জেড স্কোরটা হচ্ছে যে ভ্যালুটা দেয়া থাকবে কোয়েশ্চেনে, যে বাচ্চার ওয়েট অ্যাকচুয়ালি যত, ওইটা -58th পার্সেন্টাইল যেটা আমার স্ট্যান্ডার্ড, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমি আমার আগের ফর্মুলায় পাইছি। এটা কিন্তু অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট। জেড স্কোরটা প্লট করে ক্যালকুলেট, মানে বাচ্চার ওয়েটটা প্লট করে তারপরে ক্যালকুলেট করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং ফাস্ট করা প্র্যাকটিস করতে হবে। জেড স্কোরের কাগজ জোগাড় করে বারবার প্র্যাকটিস করতে হবে যাতে পারা যায়। এটা নিয়ে ফার্দার কোয়েশ্চেন থাকলে প্লিজ বললো, আমি যদি সবাই চায় তাহলে আমি অস্পির উপরে একটা ক্লাস নেব। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ক্লাসিফিকেশনটা। তারপরে আসে হচ্ছে যে স্যামের ক্রাইটেরিয়া, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়া। তো WHO ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে যেটা আছে সেটা হচ্ছে যে কি থাকবে, ওয়েট ফর হাইট জেড স্কোরটা লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিড আপার আর্ম সার্কামফারেন্স
লেস দেন 115 মিলিমিটার, আর বাইলেটারাল ইডিমা থাকবে। এটা হচ্ছে বিটুইন 6 to 59 মান্থস চিলড্রেনের জন্য, কারণ আমরা অলরেডি জানি মোয়াক টেপটা 6 মান্থসের নিচের জন্য অ্যাপ্লিকেবল না। সো এখানে হচ্ছে মোয়াকটা লেস দেন 115 মিলিমিটার, ওয়েট ফর হাইট জেড স্কোর লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর বাইলেটারাল ইডিমা। আর লেস দেন 6 মান্থসের ক্ষেত্রে কি হবে, শুধু মোয়াক টেপটার বদলে আসবে হচ্ছে ভিজিবল ওয়েস্টিং। তো এখানে ওয়েট ফর হাইট জেড স্কোরটা লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভিজিবল ওয়েস্টিং, বাইলেটারাল ইডিমা, এটাই। তো এটা হলো স্যামের। আর ম্যামটা কি তাইলে, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশনটা কি? মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশনটা হচ্ছে যদি মোয়াক টেপে 115 to 124 থাকে, -3 to -2 এর মাঝখানে থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ম্যাম, আর বাইপেডাল ইডিমা থাকে না। ঠিক আছে, ওই যে WHO ক্লাসিফিকেশনটাতে আমরা অলরেডি পড়ছি। তো তারপরে আসে হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যামের ম্যানেজমেন্ট আসলে ওরকম স্পেসিফিক কিছু নাই। সেটা হচ্ছে যে পেশেন্টকে মানে প্যারেন্টস কেয়ার গিভার্সকে একটু কাউন্সেলিং করতে হবে যে হেলদি ফিডিং প্র্যাকটিসেস কী করবে, ফুড ফর্টিফিকেশন কীভাবে করবে, আর হাউ টু এনকারেজ কনজাম্পশন অফ হোমমেড ফুড যেটাতে হচ্ছে হাই ক্যালোরি, হাই প্রোটিন, হাই কার্বোহাইড্রেট এগুলো সব থাকবে। এছাড়া ডিওয়ার্মিং আর হচ্ছে কোনো ইনফেকশনস অ্যাসোসিয়েটেড থাকলে সেটা ট্রিট করতে হবে। এখন আসি মেইন যেটা, যে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ম্যানেজমেন্টে যাওয়ার আগে একটু ম্যারাসমাস আর কোয়াশিওরকর নিয়ে একটু বলে নিই। সেটা হচ্ছে যে ম্যারাসমাস আর কোয়াশিওরকরের ডিফারেন্সটা আমাদের লাগবে, আবার ইন্ডিভিজুয়াল ফিচার্স হিসাবেও আসতে পারে। সো ডিফারেন্সটা পড়ে নিলে আসলে ইন্ডিভিজুয়াল ফিচার্স হিসাবে পড়া হয়েই যায়। সেটা হচ্ছে যে ম্যারাসমাসের ক্ষেত্রে কি থাকবে, একটা ফেসটা হচ্ছে ওয়েল অ্যালার্ট উইজেন্ড ফেস থাকবে, ভিজিবল সিভিয়ার ওয়েস্টিং থাকবে, অবভিয়াস থাকবে ওটা। এছাড়া ইডিমা থাকবে না, স্কিন চেঞ্জ থাকবে না, হেয়ার চেঞ্জ থাকবে না, আর বিহেভিয়ার চেঞ্জটাও রেয়ার, আর অ্যাপেটাইট গুড, হেপাটোমেগালি অ্যাবসেন্ট। এগুলো হচ্ছে ম্যারাসমাসের ফিচার্স। এছাড়া ডিটেলসে গেলে বলা যায় যে বাটক্সে খুব ভিজিবল ওয়েস্টিং থাকবে, দেখা যাবে ট্রাঙ্ক ইজ ওয়াইডার দেন বাটক্স, এরকম কিছু স্পেসিফিক ফিচার আছে। আর কোয়াশিওরকরের ফিচার্সগুলোই বেশি প্রমিনেন্ট। সেটা হচ্ছে যে ওখানে রাউন্ডেড ইডিমাটাস ফেস থাকবে, ওয়েস্টিংটা এত অবভিয়াস থাকবে না, তারপরে স্কিন চেঞ্জ থাকবে, হেয়ার চেঞ্জ থাকবে, ইডিমা তো থাকবেই। এছাড়া হেপাটোমেগালি থাকে, অ্যাপেটাইট ইউজুয়ালি পুয়ার থাকে, মেন্টাল চেঞ্জ ইউজুয়ালি প্রেজেন্ট থাকে। তো এটার সাথে আসতে পারে যে বললাম যেহেতু স্কিন চেঞ্জ, হেয়ার চেঞ্জ, এগুলো কি হয় আসলে, এটা খুবই ইজি। হেয়ার চেঞ্জ হচ্ছে যে হেয়ারটা স্পার্স, লাস্টারলেস, থিন হয়ে যায়। স্কিনে অনেক কিছুই আসে, এটা আমি একটু বলে নিই, এটা আলাদা কোয়েশ্চেন আসতে পারে। স্কিন চেঞ্জেস ইন PM, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2টা জিনিস মনে রাখবা, যে ফ্লেকি পেইন্ট ডার্মাটোসিস আর ক্রেজি পেভমেন্ট ডার্মাটোসিস। এই শব্দগুলা ভাইভাতে বললে ম্যাডামরা খুশি হন। আর এছাড়া তো মোজাইক ডার্মাটোসিস, ডি পিগমেন্টেশন থাকতে পারে, হাইপো অ্যান্ড হাইপার পিগমেন্টেশন থাকতে পারে, ইন্ডোলেন্স সোর্স অ্যান্ড আলসার্স এটসেট্রা, অনেক কিছুই। বাট ওই দুটো মনে রাখবা, ফ্লেকি পেইন্ট, ক্রেজি পেভমেন্ট। আর এটা গেল হচ্ছে ম্যারাসমাস আর কোয়াশিওরকর। এরপরে আসে আচ্ছা একটা জিনিস, যে অ্যানথ্রোপোমেট্রিক ইন্ডাইসেসের কথা বলছিলাম, ওগুলোর প্রত্যেকটার জন্য একটা করে নাম আছে। সেটা হচ্ছে যে যদি ওয়েট ফর এজ জেড স্কোরটা লেস দেন -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, সেটাকে আমরা বলবো আন্ডার ওয়েট ফর এজ। যদি হাইট ফর এজ জেড স্কোরটা লেস দেন -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, আমরা সেটাকে বলবো স্টান্টিং। আর যদি ওয়েট ফর হাইট জেড স্কোর -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে হয়, সেটাকে আমরা বলবো ওয়েস্টিং, যেটাই হচ্ছে বেসিক্যালি অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা যেগুলো পড়তেছি মডারেট বা সিভিয়ার পর্যায়ে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসে হচ্ছে ম্যানেজমেন্ট। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, যে স্যামের ম্যানেজমেন্টটা। এখন স্যামের ম্যানেজমেন্ট পড়ার আগে যদি সাথে আমি কমপ্লিকেশনসগুলো মিলিয়ে পড়ে নিই, স্যামের ম্যানেজমেন্টগুলো মনে রাখতে অসুবিধা। কমপ্লিকেশনস কী কী? কমপ্লিকেশনস হচ্ছে ইনফেকশনস বোথ ওভার্ট অ্যান্ড হিডেন, এটা হচ্ছে স্যামের কমপ্লিকেশনস। ইনফেকশন বোথ ওভার্ট অ্যান্ড হিডেন, ডিহাইড্রেশন অ্যান্ড ডিসইলেকট্রোলাইটেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমার ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। তারপরে আসে হচ্ছে অ্যানিমিয়া, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, ব্লিডিং, জেরোফথ্যালমিয়া অ্যান্ড ব্লাইন্ডনেস, সাডেন ইনফার্ট ডেথ সিনড্রোম। আর এখানে একটা জিনিস বলে রাখি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারটা দেখে মনে পড়লো, ডিউতে একবার একটা কোয়েশ্চেন আসছে দেখলাম, যে
ওখানে ফিচার্সটা এরকম যে স্যাম আছে বাচ্চার, সাথে হচ্ছে তার বাইলেটারাল বেজাল ক্রেপস এগুলো ডেভেলপ করেছে, তখন আমরা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারটা সাসপেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে ওখানে ট্রিটমেন্টে কিন্তু দুটোই কভার করতে হবে, আমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার ট্রিটমেন্টও দিতে হবে, আবার কিও দিতে হবে, মানে কনজেস্টিভ না ওটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, বাট ওই তো ফেলিয়ারের সাথে আমার স্যামের ট্রিটমেন্ট মিলিয়ে আনসার করতে হবে। সো পড়ার সময় একটু কোরিলেট করে পড়ার চেষ্টা করলে ভালো। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ম্যানেজমেন্টটা 10 স্টেপসটা আমরা সবাই জানি, সবাই পড়ি। এই 10 স্টেপসটাকে আসলে আরও দুটো ফেজে ভাগ করা হয়, স্টেবিলাইজেশন ফেজ, রিহ্যাবিলিটেশন ফেজ। তো স্টেবিলাইজেশন ফেজটা কি, এই পেশেন্টটা মানে এই স্টেজটাতে হচ্ছে পেশেন্টটাকে স্টেবল করা হয়। এটার পারপাস হচ্ছে যে লাইফ থ্রেটেনিং প্রবলেমসগুলো আইডেন্টিফাই করে সলভ করব, তারপরে কোনো স্পেসিফিক নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকলে কারেক্ট করব, মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকলে রিভার্স করব, আর ফিডিংটা ইনিশিয়েট করব। আর এরপরে আসা হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজ। এটা হচ্ছে অ্যাবাউট 1 উইক লাগে স্টেবিলাইজ করতে, তারপরে আমরা রিহ্যাবিলিটেশনে যাব, যেখানে আমরা আস্তে আস্তে ইন্টেন্সিভ ফিডিং স্টার্ট করব, ব্রেস্ট ফিডিংটা রিইনিশিয়েট করা হবে অথবা এনকারেজ করব যদি আগে না ইনিশিয়েট করা হয়ে থাকে। এরপরে ইমোশনাল ফিজিক্যাল স্টিমুলেশনসও বাড়াবো, আর মাদার কেয়ার গিভারদেরকে আস্তে আস্তে ট্রেনিং দিতে হবে যে বাসায় নিয়ে গেলে কিভাবে কন্টিনিউ করবে, আর এছাড়া ডিসচার্জের জন্য প্রিপেয়ার করব। এখন আসলে 10 স্টেপসটা গাইডে আছে, আমি জানি সবাই পড়ে, কিন্তু এই রিহ্যাবিলিটেশন আর স্টেবিলাইজেশন ফেজে যে ভাগ করা এটা সবাই জানে না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ভাইভাতে বিভিন্নভাবে ঘুরিয়ে আসে। আমি আগে স্টেপসগুলো বলে নিই, তাহলে ভাগটা বুঝতে সুবিধা হবে। 10 স্টেপস কি কি? 1. ট্রিট অর প্রিভেন্ট হাইপোগ্লাইসিমিয়া। স্টেপ 2. treat or prevent hypothermia. Step 3. treat or prevent dehydration. Step 4. correction of electrolyte imbalance. Step 5. treat or prevent infection. Step 6. correct micronutrient deficiencies. Step 7. start feeding cautiously. Step 8 হচ্ছে catch up growth. তারপরে step 9 provide sensory stimulation and emotional support. আর step 10 হচ্ছে prepare for discharge and follow up after recovery. এখন এখানে রাফলি বলতে গেলে যেটা প্রথম 7টা স্টেপসই আসলে কিসের মধ্যে পড়ে যায়, স্টেবিলাইজেশন ফেজের, আর লাস্ট 3টা বেসিক্যালি রিহ্যাবিলিটেশনের। কিভাবে আমি বলি, হাইপোগ্লাইসিমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন এবং ইনফেকশন, এগুলো আসলে একদমই অ্যাকিউট ফেজের ব্যাপার, সেটা ম্যানেজ করা অবশ্যই স্টেবিলাইজেশনের মধ্যে পড়বে। তারপরে আসে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এটা মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে আয়রন ছাড়া বাকি মানে আয়রনটা আমি কখনোই স্টেবিলাইজেশন ফেজে দিব না, শুধুমাত্র রিহ্যাবিলিটেশন ফেজে দিব, কিন্তু বাকি মাইক্রোনিউট্রিয়েন্টস থ্রু আউট দ্য মানে ট্রিটমেন্ট যাবে। আর কশাস ফিডিংটা হচ্ছে স্টেবিলাইজেশন ফেজের জন্য। যখন স্টেবিলাইজড হয়ে গেল তখন আমরা চলে যাব ক্যাচ আপ গ্রোথে, একটু ইন্টেন্স ফিডিংটা আস্তে আস্তে স্টার্ট করব। আমি যখন ডিটেলস বলবো আরও ক্লিয়ার হবে, কিন্তু সোজা কথা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, ইনফেকশন ট্রিটমেন্ট যেটা, এটা বেসিক্যালি স্টেবিলাইজেশনের সাথে কশাস ফিডিংটাও। আর মাইক্রোনিউট্রিয়েন্টসটা থ্রু আউট এক্সেপ্ট ফর আয়রন শুধুমাত্র রিহ্যাবিলিটেশনে। এটা কেন? কারণ হচ্ছে স্টেবিলাইজেশন ফেজে বডিতে কিন্তু অ্যালবুমিন একদমই নাই, সো প্রোটিন নাই বেসিক্যালি। তো আয়রন কারোর সাথে অ্যালবুমিন না সরি প্রোটিন, মানে আয়রন বাইন্ড করার জন্য কোনো প্রোটিন নেই। অ্যাজ আ রেজাল্ট ফ্রি আয়রন বেড়ে যায়। ফ্রি আয়রন বেড়ে গেলে এই ফ্রি আয়রনটা বডিতে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ করতে পারে, ঠিক আছে? সো আমরা এটা মানে স্টেবিলাইজেশন ফেজে দিব না, বডিতে যখন একটু প্রোটিন বাড়বে তখন আমি আয়রন দেওয়া শুরু করবো রিহ্যাবিলিটেশনে, উইচ ইজ ইউজুয়ালি 1 or 2 weeks লেটার। এরপরে হচ্ছে ডিটেলসে যাই তাহলে। হাইপোগ্লাইসিমিয়াটা আচ্ছা, একটা জিনিস, একটা কোয়েশ্চেন দেখলাম যেখানে হচ্ছে এরকম অ্যাকিউট ফেজে হাইপোগ্লাইসিমিয়া একটা বাচ্চার দেওয়া, যে ব্লাড গ্লুকোজ হচ্ছে 2.3 মিলিমোল পার লিটার, সাথে স্যাম আছে, এখন ওটাকে কীভাবে ট্রিট করবো? তো মানে ইমিডিয়েট ট্রিটমেন্ট কি এবং গ্র্যাজুয়াল ট্রিটমেন্ট কি? তো ইমিডিয়েট ট্রিটমেন্টে যেটা আসবে হাইপোগ্লাইসিমিয়া, হাইপোথার্মিয়া অ্যান্ড ইনফেকশনের ট্রিটমেন্ট আসবে এখানে, যদি হাইপোগ্লাইসিমিয়া মেনশন করা থাকে, ঠিক আছে? এই 3টা কভার করবো, তারপরে বাকিগুলো আসবে গ্র্যাজুয়াল ট্রিটমেন্টে। তো হাইপোগ্লাইসিমিয়াতে একটা জিনিস মনে রাখতে হবে, যদি বাচ্চার ব্লাড সুগার লো থাকে, বিলো 3 মিলিমোল পার লিটার থাকে, তখন আমি বাচ্চাকে এটা দিব যে 50 ml অফ 10% গ্লুকোজ ওরালি বা এনজি টিউব দিয়ে, অথবা 5 ml পার কেজি অফ 10% গ্লুকোজ আইভি। মানে ওরালি বা এনজিতে দিলে 50 ml আর আইভি দিলে 5 ml পার কেজি।
আর এছাড়া পাশাপাশি ফিড চালায় যেতে হবে, 2 আওয়ারলি ফিড ডে অ্যান্ড নাইট। তারপরে আসে হচ্ছে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়ার জন্য ওরকম স্পেসিফিক কিছু নেই, সেটা হচ্ছে যে বাচ্চাটাকে ঢেকে রাখতে হবে, কোনো প্রসিডিওর বা এক্সামিনেশনের জন্য বেশি এক্সপোজ করা যাবে না, আর ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া যেতে পারে, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। এখানে আমার এইম থাকবে যে হাইপোথার্মিয়া বলতে বোঝায় হচ্ছে এক্সিলারি টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া অথবা 95 ডিগ্রি ফারেনহাইট, আর রেকটালটা যদি 35.5 এর নিচে নেমে যায় অথবা ফরেনহাইটে হলে 95.9 এর নিচে নামে, তখন আমি হাইপোথার্মিয়া বলবো। এরপরে খুবই ইম্পর্টেন্ট ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের ক্ষেত্রে যেটা, ডিহাইড্রেশন কি করার জন্য আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে রেসোমাল। রেসোমাল কি? রেসোমাল হচ্ছে রিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন। এটার কম্পোজিশনটা খুবই ইম্পর্টেন্ট। এটার কম্পোজিশনটা আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে এটা প্রিপেয়ার করি কীভাবে। 850 মিলিলিটার ওয়াটার, সাথে হচ্ছে WHO ORS লো অসমোলালিটি যেটা নতুনটা, ওইটার একটা 500 ml প্যাক ইউজ করবো আমরা এখানে, সাথে 20 গ্রাম সুগার, আর ইলেকট্রোলাইট মিনারেল সলিউশনের 16.5 মিলিলিটার। এই 4টা কম্পোনেন্ট মিলে হবে হচ্ছে রেসোমাল। আর রেসোমালের ক্যারেক্টারিস্টিক্স কি? এটা হচ্ছে লো ইন সোডিয়াম অ্যান্ড হাই ইন পটাশিয়াম। এটা পারপাসটা আমি একটু পরে বলতেছি যে লো সোডিয়াম হাই পটাশিয়াম আমি কেন দিব এই বাচ্চাটাকে। তো প্রথম কথা হচ্ছে আমি রিহাইড্রেশন করবো রেসোমাল দিয়ে। রেসোমালটা কিভাবে দিব? 5 ml per kg orally or by NG2 every 30 minutes for first 2 hours. তো ফার্স্ট 2 আওয়ারে এভরি 30 মিনিটস আমি মানে কি দিব, 5 ml per kg দিব, এবং তারপরে 2 আওয়ার্সের পর থেকে আমি 5 to 10 ml per kg per hour দিব, অল্টারনেটিং উইথ F75 ফর নেক্সট 4 to 10 আওয়ার্স। ঠিক আছে, এখন এই F75টা কি সেটা আমি পরে বলছি, ফিডিংয়ের সাথে আসবে। কিন্তু বেসিক্যালি আমি রিহাইড্রেশনের জন্য রেসোমাল দিব ফার্স্ট 2 আওয়ার্স শুধু রেসোমাল এভরি 30 মিনিটস, তারপরে 4 to 10 আওয়ার্স হচ্ছে রেসোমাল অল্টারনেটিং উইথ F75। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিহাইড্রেশনটা আমি কখন রিহাইড্রেশনটা আমি কখন করব, বাচ্চাটার ডিহাইড্রেশন সাসপেক্ট করব কখন? বাচ্চার যদি কোনো ফর্ম অফ অ্যাকিউট ডায়রিয়া থাকে তাকে অবশ্যই এভাবে রিহাইড্রেট করতে হবে, কোনো কি নাই। আর ইন্ট্রাভেনাস রিহাইড্রেশন আমরা যথাসম্ভব অ্যাভয়েড করব, এক্সেপ্ট যদি বাচ্চা শকে থাকে, কারণ ফ্লুইড ওভারলোড হয়ে বাচ্চা হার্ট ফেলিয়ারে চলে যেতে পারে। তারপরে আসে হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারণ। এখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কি হবে? স্যামে যেটা হয়, যেহেতু সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ডিসেবলড হয়ে যায়, তখন মানে ইন্ট্রাসেলুলার সোডিয়ামটা দেখা যায় বেড়ে যাচ্ছে, যদিও ECF লো দেখাচ্ছে। তো আলটিমেটলি সোডিয়াম কিন্তু বেশি, ইন্ট্রাসেলুলার সোডিয়াম বেশি, আর পটাশিয়াম লেভেলস বোথ প্লাজমা অ্যান্ড সেলসে কমে যায়। এর জন্যই কিন্তু আমরা রেসোমালটা প্রেফার করছি, যেটা লো সোডিয়াম হাই পটাশিয়াম। ঠিক আছে, কারণ বডিতে থাকতেছে হচ্ছে এক্সেস ইন্ট্রাসেলুলার সোডিয়াম অ্যান্ড লো পটাশিয়াম। এছাড়া আমরা তো রেসোমাল তো দিচ্ছি, পাশাপাশি আমরা সাপ্লিমেন্টেশন হিসাবে পটাশিয়াম ম্যাগনেসিয়াম দিই এবং সল্ট ছাড়া ফুড প্রিপেয়ার করব, যাতে সোডিয়ামটা বেশি এক্সেস না হয়ে যায়। ঠিক আছে, এটা গেল আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে কারেক্ট করা। তারপরে হচ্ছে ট্রিট অর প্রিভেন্ট ইনফেকশন। এটা একদম রাফলি বলতে গেলে হচ্ছে যদি আনকমপ্লিকেটেড ইনফেকশন থাকে আমি ওরালে থাকবো, আর যদি কমপ্লিকেটেড ইনফেকশন হয়ে যায় প্যারেন্টারালে যাব। তো এটা একটু ভেঙে বললে যে ইনিশিয়ালি আমি ওরাল অ্যামোক্সিসিলিন বা কট্রিমক্সিসিল দিতে পারি। যদি সিভিয়ারলি ইল পেশেন্ট হয় IV বা IM অ্যাম্পিসিলিন অ্যান্ড জেন্টামাইসিন। ঠিক আছে, আর যদি পেশেন্টের দেখা যায় যে 48 আওয়ার্সের মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই, পেশেন্ট লেথার্জিক অথবা পারসিস্টিং ফিভার 24 আওয়ার্সের মধ্যে ডিটেরিয়েট করেছে, অথবা সেপটিক শক অর মেনিনজাইটিসে আছে, সেই ক্ষেত্রে আমি দিব হচ্ছে সেফট্রাক্সন প্লাস জেন্টামাইসিন, এবং এটা IV। ঠিক আছে, এইটা গেল ইনফেকশন। আর এরপরে আসে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস। এটা ফার্স্ট দিনে একটা হাই ডোজ ভিটামিন A দিয়ে দিব। ভিটামিন এর ডোজটা আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন এর সব জায়গার একই ডোজ। সেটা হচ্ছে যদি 0 to 5 মান্থস হয় 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 6 to 12 মান্থস হলে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, আর 12 মান্থসের উপরে হলে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। এটা পার ডোজ, আর এখানে সিঙ্গেল ডোজই। আর পরের 2 উইক্সের জন্য আমরা ফলিক অ্যাসিড, জিঙ্ক, কপার এবং মাল্টিভিটামিন উইদাউট আয়রন। আয়রনটা আমরা দিব হচ্ছে সেকেন্ড বা 2 উইক্স পরে থেকে, যেহেতু স্টেবিলাইজেশন ফেজে দেওয়া যাবে না। তারপরে
ফিডিংটা খুবই ইম্পর্টেন্ট। ফিডিংয়ের ক্ষেত্রে প্রথমেই চলে আসছে, ফিডিংয়ের জন্য আমরা দুটো সলিউশন ইউজ করি, F75 আর F100, ঠিক আছে। এখন F75 আর F100 এর একটা বড় ডিফারেন্স আছে বইয়ের লাস্টের দিকে, আমি পেজ নাম্বারটা বলে দিব, সেটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও, কারণ অ্যাটলিস্ট একবার পড়া থাকা উচিত। কিন্তু আমি জাস্ট কি পয়েন্টসটা বলে দিই। কি পয়েন্টসটা হচ্ছে যে F75 এ থাকে হচ্ছে 75 কিলো ক্যালোরি পার 100 ml, আর F100 এ থাকে 100 কিলো ক্যালোরি পার 100 ml। F75 এ এটা হচ্ছে একটা সিরিয়াল বেসড এবং এটাতে প্রোটিনটা রিলেটিভলি কম। F100টা হচ্ছে মিল্ক বেসড, এটাতে প্রোটিন বেশি। F75 এ প্রোটিন হচ্ছে 0.9 গ্রাম পার 100 ml, আর F100 এ 2.9 গ্রাম পার 100 ml। তো এরপরে আসি আমরা কখন এটা কোনটা ইউজ করতেছি। প্রথমে হচ্ছে স্টেপ 7, যেটা স্টার্ট ফিডিং কশিয়াসলি, যেটা করব আমি স্টেবিলাইজেশন ফেজে। এটা হচ্ছে যে স্মল অ্যামাউন্ট অ্যান্ড ফ্রিকুয়েন্ট ওরাল অর এনজি ফিডিং, 2 to 3 আওয়ারলি ফিড দিব আমি, এবং কখনোই আইভি নিউট্রিশন দেয়া যাবে না। তো এটার আমরা F75 দিয়ে করব ইনিশিয়াল যেটা, এবং টোটাল ফ্লুইড ইনটেকটা 130 ml per kg per day ক্রস করবে না, আর যদি সিভিয়ার ইডিমা হয় 100 ক্রস করবে না। এছাড়া ব্রেস্ট ফিডিংও চালায় যেতে হবে, আর না আগে থেকে না করে থাকলে এনকারেজ করতে হবে। এরপর আসে হচ্ছে স্টেপ 8, অ্যাচিভ ক্যাচ আপ গ্রোথ, যেটা আমি করব হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজে। রিহ্যাবিলিটেশন ফেজে গিয়ে আমি হচ্ছে F75 থেকে আস্তে আস্তে F100 এ সুইচ করব। আমার এইম থাকবে যে 10 গ্রাম পার কেজি পার ডের উপরে ওয়েট গেইন হবে, সেটা হচ্ছে গুড ওয়েট গেইন। যদি 5 to 10 হয় মডারেট, 5 এর নিচে হলে পুয়ার। স্টেপ 9 হচ্ছে আমি সেন্সরি স্টিমুলেশন, ইমোশনাল সাপোর্ট দিব, সেটা হচ্ছে বেসিক্যালি বাচ্চার সাথে ইন্টারাক্ট করতে হবে, খেলাধুলা করাতে হবে। আর এরপরে আসে হচ্ছে স্টেপ 10, প্রিপেয়ার ফর ডিসচার্জ অ্যান্ড ফলো আপ আফটার রিকভারি। এখন ফলো আপ আফটার রিকভারির কি যেটা ডিসচার্জের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমাদের জানা থাকতে হবে, ভাইভাতে ধরে রিটেনেও আসতে পারে ডিসচার্জ ক্রাইটেরিয়াটা। চাইল্ডের জন্য কিছু পয়েন্টস আছে, মাদারের জন্য কিছু পয়েন্টস আছে। চাইল্ডের যেটা হবে, ওয়েট ফর হাইট জেড স্কোরটা যখন -2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেশি থাকতে হবে, অবশ্যই। ইডিমাটা কমে গেছে, গ্রোথ রেট আমি যেটা বললাম, ওয়েট গেইনের রেটটা ওরকম অ্যাটলিস্ট থাকতে হবে। এরপরে হচ্ছে বাচ্চা নিউট্রিশিয়াস ফুড খেতে পারতেছে, যেটা মা বাসায় প্রিপেয়ার করতে পারে, কোনো রকম কমপ্লিকেশনস নাই, ইনফেকশনস কারেক্টেড হয়ে গেছে, এবং ইমিউনাইজেশনটা আপডেটেড, মাইক্রোনিউট্রিয়েন্টসও কারেক্টেড, ঠিক আছে। এরপরে মাদার বা কেয়ার গিভারের জন্য থাকবে যে হাউ টু প্রিপেয়ার দ্য ফুড অ্যান্ড হাউ টু অ্যাডমিনিস্টার ইট টু দ্য চাইল্ড, বাচ্চার সাথে মানে ইন্টারাক্ট করতে পারতেছে, খেলাধুলা এবং টেন্ডার লাভিং কেয়ার যেটাকে বলে, আর কমন হোম এলিমেন্টসের ট্রিটমেন্ট পারবে, এবং ডেঞ্জার সাইন্স রেকগনাইজ করতে পারবে। এটা হচ্ছে মাদারের ক্রাইটেরিয়া। আর লাস্ট একটা পয়েন্ট যেটা লাগবে, সেটা হচ্ছে যে PEM এর কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশনস আছে, সেগুলোর ট্রিটমেন্ট আসলে ভাবে লাগে না, কিন্তু নামগুলো জানা থাকা দরকার। ভিটামিন A ডেফিসিয়েন্সি, ডার্মাটোসিস, হেলমিনথিয়াসিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, টিউবারকুলোসিস, এই 6টা জিনিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এখন ভিটামিন A ডেফিসিয়েন্সি বলতে চলে আসলাম যে ভিটামিন A ডেফিসিয়েন্সি এখন নেক্সট পড়তে হবে, কারণ PM এ আসলে এর বেশি আর পড়ার কিছু নাই। আচ্ছা, একটা জিনিস, রেসোমালের প্রিপারেশনে আমি বললাম যে আমরা WHO ORS এর লো অসমোলারিটি এটা সলিউশনটা ইউজ করি। এটাও কিন্তু কোয়েশ্চেন একটা, অসপি, রিটেন, ভাইভা সব জায়গায় লাগে। ORS লো অসমোলারিটি যেটা, সেটার কম্পোজিশনটা বলে দিই, বইয়ে আছে, দেখে নিও। তাও এখানে গ্লুকোজ থাকবে 13.5 গ্রাম পার লিটার, সোডিয়াম ক্লোরাইড 2.6, ট্রাইসোডিয়াম সাইট্রেট হচ্ছে 2.9, আর পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম পার লিটার। এটা WHO লো অসমোলারিটি ORS এর কম্পোজিশন। এরপর হচ্ছে ভিটামিন A ডেফিসিয়েন্সি। ভিটামিন A ডেফিসিয়েন্সির সাথে ভিটামিন এর সোর্সগুলো একটু পড়ে নিও, যে কোথা থেকে পাওয়া যায়, যেহেতু যখন ট্রিটমেন্টে বলবো যে হাই ভিটামিন A জিনিস খেতে, তখন মানে ম্যাডামরা জিজ্ঞেস করবেন আচ্ছা হাই ভিটামিন A কি আছে। তো ওইটার অ্যানিমাল সোর্স যেমন লিভার, কিডনি, মিট, এগ ইয়োক, এগুলো। তারপরে কড লিভার অয়েল। প্ল্যান্ট সোর্সের মধ্যে আছে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, তারপরে ইয়েলো অ্যান্ড রেড ফ্রুটস, এগুলো। এরপর আসে হচ্ছে ডেফিসিয়েন্সির কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস কী আছে। কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস একটু আগেই পড়ে আসলাম, স্যাম, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এছাড়া মিজলসে হতে পারে, হেলমিনথিয়াসিসে হতে পারে, আর যদি ইনঅ্যাডিকুয়েট ইনটেক হয়, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস। এরপরে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অকুলার অ্যান্ড এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশনস। অকুলার ম্যানিফেস্টেশনসটা আমরা সেই আদিকাল থেকে পড়ে আসতেছি, এটা কোনোভাবেই ভুল করা যাবে না।
এটা হচ্ছে যে, এবং সিরিয়ালি মনে রাখতে হবে। এটা একটা জিনিস, এই স্যামটাও যে আমরা পড়ে আসলাম, স্যামের ট্রিটমেন্টটা কিন্তু সিরিয়ালি মনে রাখতে হয়, সিরিয়ালটা মেনটেন করতে না পারলেও টিচাররা মাইন্ড করে। তো এখানে সিরিয়াল কি, XN হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, X1A কনজাংটিভাল জেরোসিস, X1B বিটোট স্পট, X2 corneal xerosis, X3A corneal ulceration or keratomalacia involving less than 1/3 of corneal surface, X3B involving মানে greater than or equal to 1/3 of corneal surface, XS corneal scar, আর XF হচ্ছে xerophthalmic fundus যেখানে হোয়াইট রেটিনাল লিশন থাকবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু ছবি আসে, অস্পিতে ছবি হিসাবে আসতে পারে, সো ওখানে আইডেন্টিফাই করে ওটা ট্রিটমেন্ট লিখতে পারতে হবে। এক্সট্রাঅকুলার ম্যানিফেস্টেশনস এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশনস, যেমন ফলিকুলার হাইপারকেরাটোসিস হয়, তারপরে ইনফেকশনের টেন্ডেন্সি বেড়ে যায়, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হতে পারে রেসপিরেটরি ইউরিনারি ট্র্যাক্টে, ইউরিনারি কিছু প্রবলেমস হয় এই কারণে, স্টোন ফর্মেশন, পাইউরিয়া, হেমাচুরিয়া, আর সিএনএস এর রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার হতে পারে, এছাড়া গ্রোথ ফেলিয়ার হতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে এই যে ডোজ হচ্ছে আমি আগে যেটা বলে আসছিলাম যে 6 মান্থসের নিচে হলে 50,000, 6 to 12 হলে 1 লাখ, আর 12 অ্যান্ড অ্যাবাভ হলে 2 লাখ, মানে 6 মান্থস হলে 1 লাখ পাবে, 12 মান্থস হলে 2 লাখ পাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডোজটা কি 1 to 40, মানে ডে 1-এ দিব, ডে 2-তে দিব, আর 2 উইকস পরে দিব, সরি, মানে ফার্স্ট ডেতে দিব, সেকেন্ড ডেতে দিব, আর 2 উইকস পরে একটা ডোজ দিব, টোটাল 3 ডোজেস। এখানে বলে রাখি ভিটামিন এ ডেফিসিয়েন্সি ছাড়াও আমরা ভিটামিন এ আর কই দিই, এখানে তো 3টা ডোজে যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে। মিজলসের 2টা ডোজ, ডে 1 ডে 2, আর সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন অথবা পারসিস্টেন্ট ডায়রিয়াতে একটা সিঙ্গেল ডোজ দেওয়া হয় ভিটামিন এ। এটা হচ্ছে ভিটামিন এর ইন্ডিকেশনস, এভাবেও কোয়েশ্চেন আসে। আচ্ছা, তো আমি ভিটামিন এ ডেফিসিয়েন্সি ট্রিটমেন্টে একটা তো আমি ভিটামিন এ দিব, এছাড়া যদি কর্নিয়াল আলসার হয়ে যায় সেই ক্ষেত্রে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিতে হবে, অ্যাট্রোপিন অয়েন্টমেন্ট দেওয়া লাগতে পারে 2 টাইমস ডেইলি আলসার হয়ে গেলে, আর আর্টিফিশিয়াল টিয়ার লাগতে পারে। আর এছাড়া জেনারেল কিছু জিনিস বলে দিতে হবে যে বাচ্চাকে হাই ভিটামিন এ রিচ ডায়েট দেবে, কোনো রকম অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেমন ম্যাল অ্যাবজর্পশনটা কারেক্ট করতে হবে, পিএম আর মিজলসের ট্রিটমেন্ট দিতে হবে, আর এক্সট্রিম কেসে কেরাটোপ্লাস্টি লাগতে পারে যদি আলসারটা আর কোনোভাবেই কারেক্ট না হয়। এটা গেল হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সির মধ্যে আর আছে হচ্ছে স্কারভি আর রিকেটস। স্কারভিটা অতটা ইম্পর্টেন্ট না, একদম রাফলি বলে যাচ্ছি। স্কারভিটা ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কারভি। ভিটামিন সি এটার ফিচার্সগুলো একটু জেনে নিলাম যে ইরিটেবিলিটি হয়, অ্যাপেটাইট লস হয়, বাচ্চাটা ইরিটেবল টু টাচ হয়, ধরলেই কাঁদে। তারপরে বাচ্চার হচ্ছে বিভিন্ন রকমের স্কিনে মানে ব্লিডিংয়ের স্পটস দেখা যায়, ব্লুইশ পার্পল মানে গাম ব্লিডিং দেখা যায়, সরি স্কিনে না গাম ব্লিডিং দেখা যায়। তারপরে ডিলেড হিলিং হয় এবং পেইনফুল স্করবোটিক রোজারি হয়। রোজারি মানে হচ্ছে যে রিবসের এন্ডসগুলো সোলেন হয়ে যায়। আর এখানে ইম্পর্টেন্ট বলতে যেটা সেটা হচ্ছে যে এক্সরে চেঞ্জেসটা। এক্সরে চেঞ্জেসে কি কি পাওয়া যাবে? এক্সরে চেঞ্জেসে পাওয়া যাবে হচ্ছে শাফট অফ বোনস, যেটা শাফটসে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হবে, সাথে হচ্ছে পেন্সিল থিন কর্টেক্স থাকবে, ঠিক আছে। আর একটা ফ্র্যাঙ্কেল লাইন পাওয়া যায়, ডেন্স হোয়াইট লাইন অফ ক্যালসিফিকেশন, এটা হচ্ছে কিসে এপিফাইশিয়াল এন্ডসটাতে দেখা যাবে। আর একটা সাব এপিফাইশিয়াল জোন অফ ট্রান্সলুসেন্সি, যেটাকে বলে হচ্ছে ফ্র্যাকচার জোন। আর একটা খুবই ইম্পর্টেন্ট যে কর্নার সাইন দেখা যায়, এখানে ভালো দেখা যাচ্ছে কর্নার সাইন, যেখানে ওই যে ডেন্স মানে কি যেটা পেন্সিল থিন কর্টেক্সটা যেটা ওই যে হোয়াইট লাইনটা স্পারিং হয়ে একটা কর্নার সাইন দেখা যায়। আর খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এপিফাইসিসটাতেও গ্রাউন্ড গ্লাস এপিয়ারেন্স দেখা যায়, সাথে একটা রিং বের হয় যেটাকে বলে রিংিং অফ এপিফাইসিস। তো শর্টকাটে বললে ফ্র্যাঙ্কেলস লাইন, রিংিং অফ এপিফাইসিস, গ্রাউন্ড গ্লাস শ্যাফট, পেন্সিল থিন কর্টেক্স, আর হচ্ছে ফ্র্যাকচার জোন, এগুলো হচ্ছে হেডিং। এটা এক্সরেটা লাগে কিসের জন্য? স্পেশালি অস্পির জন্য, আর ভাইভাতেও ধরতে পারে। আর ট্রিটমেন্ট এটার তেমন কিছুই না, যে 200 মিলিগ্রাম ডেইলি দেওয়া যেতে পারে, অ্যাসকর্বিক অ্যাসিড 200 মিলিগ্রাম ডেইলি, আর অথবা 3 to 4 ounces অফ টমেটো আর অরেঞ্জ জুস দিলেই হয়। তারপরে ইম্পর্টেন্ট যেটা রিকেটস। রিকেটসটা কি? রিকেটস ইজ এ ডিজিজ অফ গ্রোয়িং বোন caused by vitamin D deficiency, characterized by imperfect mineralization of growing bones, leading to an
এক্সেস অফ আনমিনারেলাইজড ম্যাট্রিক্স অ্যাট দ্য গ্রোয়িং প্লেট, মানে এটার মিনারেলাইজেশনের ডিফেক্ট এবং এটা গ্রোয়িং বোনে দেখা যাচ্ছে, যে কারণে মিনারেলাইজ না হয়ে ম্যাট্রিক্স জমে জমে বোনসের এন্ডগুলো দেখা যায় ফুলে যায়। এটার সাথে অস্টিওম্যালেশিয়ার ডিফারেন্স হচ্ছে, অস্টিওম্যালেশিয়াটা এটা হচ্ছে অ্যাবনর্মাল মিনারেলাইজেশন অফ ম্যাচিওর বোন, অস্টিওম্যালেশিয়া, কিন্তু এটা ইমেচিওর বোন। এখানে ফিচার্স কি কি আছে রিকেটসের ক্ষেত্রে? আর রিকেটসের কজ হচ্ছে নন এক্সপোজার টু সানলাইট অথবা ইনএডিকুয়েট ডায়েটারি ইনটেক, কমনগুলো। এছাড়া রেনাল কিছু ডিজিজ যেমন ক্রনিক কিডনি ডিজিজ, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এগুলোতে হতে পারে, ফ্যামিলিয়ার হাইপোফসফেটেমিক রিকেটস হতে পারে, ম্যাল অবজর্পশনে হতে পারে, এগুলো এটসেট্রা। এখন আসে হচ্ছে ফিচার্স অনেক বড় একটা চার্ট আছে, আমি সব বলতেছি না, কিন্তু কমন হচ্ছে শর্ট স্ট্যাচার, প্রোট্রুডেড অ্যাবডোমেন ডিউ টু ল্যাক্স অ্যাবডোমিনাল মাসলস। তারপরে হেডের মধ্যে কিছু ফিচার্স, বক্স লাইক স্কোয়ার হেড, তারপরে হট ক্রস বান অ্যাপিয়ারেন্স, দেখা যায় যে এখানে দুটো কিসের মতো হয়ে থাকে, টুম্বুসের মতো হয়ে থাকে, ছবি পাওয়া যায়, কিন্তু এগুলোর ছবি পরীক্ষায় আসতে পারে অস্পিতে। অনেক সময় কিছু টিচাররা ছবি নিয়ে ভাইবা বোর্ডেও বসেন, ছবি দেখা জিজ্ঞেস করেন। ক্রেনিওটেবিস হেডের মধ্যে, টিথের মধ্যে আছে হচ্ছে ডিলেড ডেন্টিশন, তারপরে ডেন্টাল ক্যারিস, ইম্পেয়ার্ড অ্যানামেল ফর্মেশন। চেস্টে এখানে ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে পেইনলেস র্যাকাইটিক রোজারি হবে, আগে ছিল পেইনফুল স্করবোটিক রোজারি, যেটা আমি স্কারভিতে পাচ্ছি, পেইনফুল স্করবোটিক রোজারি, আর এখানে পেইনলেস র্যাকাইটিক রোজারি, কিন্তু দুটোতেই কিন্তু রিবসের এন্ডটা সোলে। এছাড়া স্পাইনে কিছু অ্যাবনর্মালিটিস, কাইফোসিস, স্কোলিওসিস, লর্ডোসিস হতে পারে। এক্সট্রিমিটিসে দেখা যায় যে কমন, যেটা আমার সবসময় মনে থাকে, নক নিজ, বো লেগস কমনেস্ট ফিচার্স। এছাড়া এগুলার মানে গাল ভরা নাম হচ্ছে ভ্যালগাস অ্যান্ড ভ্যারাস ডিফর্মিটি। এছাড়া কক্সাভেরা, ফ্র্যাকচার্স এগুলো থাকতে পারে। আর হাইপোক্যালসিয়ামের টিটানি সিজার্স এগুলো হতে পারে। এখন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস, ইনভেস্টিগেশনগুলো আর খুবই ইম্পর্টেন্ট ট্রিটমেন্টটা। ইনভেস্টিগেশনে আমার মেইনলি যেটা ব্লাডে সিরাম ক্যালসিয়াম ফসফেট আর অ্যালকালাইন ফসফেটেস দেখবো। অ্যালকালাইন ফসফেটেসটা ইউজুয়ালি হাই থাকে, আর ক্যালসিয়াম আর ফসফেট, সিরাম ক্যালসিয়াম আর ফসফেটের প্রোডাক্টটার একটা ইন্টারপ্রিটেশন আছে যে সিরাম ক্যালসিয়াম ইন্টু সিরাম ফসফেট, এটা যদি 40-র উপরে হয় রিকেটস আনলাইকলি, 30 to 40 হলে ডাউটফুল, আর 30-র নিচে হলে অবশ্যই রিকেটস। আর এছাড়া ইনভেস্টিগেশন এর মধ্যে প্যারাথর্মন করা যায়, ইউরিনারি ফসফেট করা যায়, এটসেট্রা। রেডিওলজিটা এখানে খুবই 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 ইম্পর্টেন্ট, এটা একদমই ঝাড়ামুখস্থ থাকতে হবে, যে স্পেশালি এক্সরে অফ নি অ্যান্ড রিস্ট, সেখানে থাকবে হচ্ছে ওয়াইডেনিং, কাপিং অ্যান্ড ফ্রেইং অফ মেটাফাইসিস, তাই তো। আর এপিফাইসিস অ্যান্ড মেটাফাইসিসের মধ্যে একটা বড় গ্যাপ থাকবে। তারপরে শ্যাফটের ডেন্সিটিটা কমে যাচ্ছে, অস্টিওপেনিয়া দেখা যাবে। এছাড়া লং বোন যদি দেখা যায় ডিফর্মিটি থাকতে পারে, আর ওই গ্রিন স্টিক ফ্র্যাকচার সেটা থাকতে পারে। আর চেস্ট এক্সরেতে হচ্ছে কি, যেটা আমরা র্যাকাইটিক রোজারিটাই রেডিওলজিক্যালি দেখা যেতে পারে, যে দেখা যাবে যে কন্ড্রাল এন্ডস অফ রিবস সেটা এক্সপ্যান্ডেড, ফ্রেইড, এক্সপ্যান্ডেড, কাপড অ্যান্ড ইনডিস্টিংক্ট। এটা ঝাড়ামুখস্থ থাকতে হবে এই এক্সট্রা ফাইন্ডিংসটা। স্কারভিটা এত ইম্পর্টেন্ট না, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে কি, যেটা এটার ট্রিটমেন্ট কি হবে যদি নিউট্রিশনাল রিকেটস হয়, সেই ক্ষেত্রে ভিটামিন D3টা দুভাবে দেওয়া যায়। এটাকে বলে স্টস থেরাপি আর গ্র্যাজুয়াল থেরাপি। গ্র্যাজুয়াল থেরাপিটা হচ্ছে পার ডে 2000 to 5000 ইন্টারন্যাশনাল ইউনিট ওভার 4 to 6 weeks, এটা গ্র্যাজুয়াল থেরাপি। আর স্টস থেরাপি যেটা, এটা ওরালি বা ইন্ট্রামাসকুলারলি, মানে ওরালি বা ইন্ট্রামাসকুলার 2 to 4 days ওভার, 2 to 4 ডোজেস ওভার 1 day, মানে আমি একদিনেই 2 to 4 ডোজেসের মধ্যে 3 to 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিয়ে দেবো, এটাকে বলে স্টোস থেরাপি, সিঙ্গেল ডে। আর যদি 4 to 6 উইকে 2000 to 5000 পার ডে দিই, সেটা হচ্ছে গ্র্যাজুয়াল থেরাপি। আর এরপরেও মেনটেনেন্সে যদি 1 বছরের নিচে হয়, বাচ্চাকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে, আর 1 বছরের উপরে হলে 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। এছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ক্যালসিয়াম রিচ ডায়েট এগুলো সাজেস্ট করবো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বলতে এই নিউট্রিশনাল ডিসঅর্ডার্সটা। এখন আমি খুব অল্প করে কয়েকটা জেনেটিক ডিসঅর্ডার্স, এগুলো আসলে খুবই সামান্য লাগে, এতটা ইম্পর্টেন্টও না, কয়েকটা ইম্পর্টেন্ট, ওগুলো একটু বলে দিই। যেমন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমটা খুব ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটা দিয়ে শুরু করছি।
কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের সাথে ডাউনস মিলিয়ে পড়া যায়, কারণ এগুলো একটু কাছাকাছি, এগুলোর ডিফারেন্সটাও পরীক্ষায় আসে। এবং আমি এনকারেজ করব অবশ্যই ছবি দেখবা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে, মানে ক্রেটিনিজম এবং ডাউন সিনড্রোম দুটোরই ছবি দেখবা, কারণ ছবিগুলো অস্পিতে আসে। তো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমার হচ্ছে লাগবে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসটা লাগবে, সাথে সাইন্স অ্যান্ড সিমটমস কী সাইন্স কী। তো সিমটমসের মধ্যে বাচ্চাদের আর্লি স্টেজে আসে হচ্ছে ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম, তারপর প্রলং জন্ডিস থাকতে পারে, প্রলং নিওনেটাল জন্ডিস, রিফ্র্যাক্টরি কনস্টিপেশন, লিটল ক্রাই, সমলোলেন্স, লেথার্জিক বেবি, ফিডিং ডিফিকাল্টিস হতে পারে। এবং ফেসে আমরা যেটা পাই যে কমনেস্ট হচ্ছে প্রোট্রুডেড টাং, কোর্স পাফি আইলিডস, কোর্স ফেসিস যেটাকে বলে, তারপরে ডিপ্রেস নেজাল ব্রিজ এগুলো। আর এছাড়া ফিচার্সের মধ্যে আরও হচ্ছে যে ব্রাকিসেফালি পাওয়া যায়। এরপরে হ্যান্ডে, আচ্ছা আমি একদম ইম্পর্টেন্ট কয়েকটা ফিচার্স বলে দিই হাইপোথাইরয়েডিজমের, সরি ব্রাকিসেফালি হাইপোথাইরয়েডিজম না, ব্রাকিসেফালি ডাউনসে, মাই ব্যাড, ব্রাকিসেফালি এটার ফিচার্স না। হাইপোথাইরয়েডিজমে হেডটার সাইজ নর্মাল থাকবে, কিন্তু ওয়াইড ওপেন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ফন্টানেলস থাকবে। তো আমি বলে যাই এটার ফিচার্সগুলো। ফেস তো বললাম, কোর্স ফেসিস, এখানে হচ্ছে ডিপ্রেস নেজাল ব্রিজ থাকবে, তারপরে লো হেয়ার লাইন থাকবে। এছাড়া আইসটাতে যেটা হবে swollen eyelids with narrow palpebral fissures আর আইস ওয়াইড অ্যাপার্ট কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে। হেডে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ফন্টানেলিস ওয়াইড ওপেন থাকবে। স্কিনটাতে ড্রাই কোর্স কোল্ড থাকবে, ড্রাই কোর্স কোল্ড। হ্যান্ডে কি থাকতে পারে, হ্যান্ডে হচ্ছে ব্রড হ্যান্ড শর্ট ফিঙ্গার্স, মানে স্টাম্পি টাইপের একটা হ্যান্ড থাকবে। এছাড়া এটার সাথে কোনো অ্যাসোসিয়েটেড কনজেনিটাল অ্যানোমালিজ ওভাবে থাকে না, কিন্তু এক্সরেতে অ্যান্টেরিয়র ব্রেকিং অফ ভার্টিব্রা থাকতে পারে। আর এটা কনফার্ম করবো আমরা কিভাবে, এটার জন্য ইনভেস্টিগেশনস কী কী। মোস্ট ইম্পর্টেন্ট সিরাম T3, T4, TSH। তো T3, T4 লো থাকবে। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে TSHটা হাই থাকবে, যেটা কমন। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে TSH লো থাকবে, যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মানে যদি পিটুইটারি কজে হয়, ঠিক আছে। তো আমার কনফার্মেটরি এটাই। আর এছাড়া আমরা থাইরয়েড স্ক্যান করতে পারি কোনো অ্যানোমালি আছে কিনা দেখতে, থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি করা যায়। আর স্কেলেটাল সার্ভেতে আমরা কি দেখবো, স্কেলেটাল সার্ভেতে যেটা যে ডিস্টাল ফেমোরাল প্রক্সিমাল টিবিয়াল এই এপিফাইসিসটা অ্যাবসেন্ট থাকবে, দেখা যাবে, যেটা 36 উইকসে অ্যাপিয়ার করার কথা, বার্থের সাথে সাথে আমরা পাবো না যদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হয়। আর এটার ট্রিটমেন্ট কি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এটা একটু বোনাস কোয়েশ্চেন টাইপের। আমাদের একটা ম্যাডাম বলেছিলেন যে অনেক সময় টিচাররা শুনতে চায় যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের আর্লিয়েস্ট ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি। যেটা করা যায়, বাচ্চার জন্মের সাথে সাথে একটা হিল প্রিক করে ব্লাড কালেক্ট করে সেটা দিয়ে, মানে 3 to 5 days আফটার বার্থ এর মধ্যে করে দিলে কি করব, FT4টা যদি 7 মাইক্রোগ্রাম পার ডিএল এর নিচে আসে, TSH 40 মিলি ইউনিট পার ml এর বেশি আসলে আমি সাথে সাথে ডায়াগনোসিস করে সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে দেবো। এটা লাভ কি, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করবো বাচ্চাটার মেন্টাল রিটার্ডেশন তত অ্যাভয়েড করা যাবে, তাই তো। আচ্ছা আমি এটা কিন্তু এই হিল প্রিকটা জন্মের সাথে সাথে হবে না, 3 to 5 days পরে করব। কেন, কারণ না হলে একটা ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে, কারণ 48 আওয়ার্স পর্যন্ত একটা ফিজিওলজিক্যাল রাইজ অফ TSH হতে পারে, ঠিক আছে। এখন আসুক ট্রিটমেন্ট কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের। ট্রিটমেন্ট হচ্ছে প্রথমেই মা বাবাকে কাউন্সেলিং করতে হবে যে আপনারা অ্যাজ সুন এজ পসিবল ট্রিটমেন্ট স্টার্ট করেন। ট্রিটমেন্ট স্টার্ট না করলে বাচ্চাটা হয়তো মেন্টালি রিটার্ডেড হবে, তার আইকিউ ভাবে ডেভেলপ করবে না, এগুলো বলে তাদেরকে এনকারেজ করতে হবে। ট্রিটমেন্ট দিব সোডিয়াম লেভোথাইরক্সিন দিয়ে। সোডিয়াম লেভোথাইরক্সিন ডোজ কি, নিউবর্ন হলে 10 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, আর চিলড্রেনের ক্ষেত্রে 4 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, এবং এটা লাইফ লং যাবে, ঠিক আছে। আর এরপরে আসে হচ্ছে ডাউন সিনড্রোমে আমরা কি করব, ডাউন সিনড্রোমে বাচ্চারা আমরা কি কি ফিচার্স পাবো, সেটা হচ্ছে যে প্রথমে হিস্ট্রিতে যেটা আসবে, হাইপোথাইরয়েডিজমে বাচ্চা বলছিলাম লেথার্জিক থাকে, কিন্তু ডাউন সিনড্রোমে বাচ্চাটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, প্লেফুল থাকবে। আর কি থাকতে পারে, হাই ম্যাটারাল এজের হিস্ট্রি থাকতে পারে। ফেসটা থাকবে হচ্ছে ফ্ল্যাট ফেসিস উইথ স্মল নোজ, ডিপ্রেস নেজাল ব্রিজ। আইটাতে হচ্ছে আইয়ের স্ল্যান্টেড, আপওয়ার্ড স্ল্যান্টেড থাকবে, আর সাথে এপিক্যান্থিক ফোল্ডস থাকে। আর হচ্ছে ব্রাশ ফিল্ড স্পটস থাকতে পারে। আর
কি থাকে, ব্রাকিসেফালি থাকে, মানে অক্সিপুটটা ফ্ল্যাটেন থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি হেডটা শর্ট। এছাড়া হ্যান্ডসে যেটা ক্লিনোডাক্টাইলে থাকতে পারে, বাট হ্যান্ডসে খুবই ইম্পর্টেন্ট সিঙ্গেল পামার ক্রিজ থাকে, যেটাকে সিমিয়ান ক্রিজ বলে। আর এছাড়া অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশনস থাকতে পারে, যেমন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, টফ, তারপরে ডিওডোনাল এট্রেশিয়া, ইমপারফোরেটেড অ্যানাস। তারপরে বাচ্চার কিছু টেন্ডেন্সি থাকে যে আর্লি অনসেট আলজাইমার্স ডিজিজ, এগুলো কমপ্লিকেশনস হতে থাকে পারে, ম্যালিগনেন্সির রিস্ক বেড়ে যায়, এরকম কিছু প্রবলেমস আছে। কারণ কমপ্লিকেশনস হিসাবে যদি আসে তখন আমি ওভাবে আনসার করব। আর বেসিক্যালি বাচ্চার ম্যাসিভ মানে মডারেট টু সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে, বা অনেক ক্ষেত্রে মাইল্ডও থাকে। এটার ডায়াগনোসিস হচ্ছে আমরা ক্রোমোজোমাল স্টাডি করতে হবে, আর এটার কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট নেই, শুধুমাত্র আমরা অ্যাসোসিয়েটেড কন্ডিশনসগুলোকে ম্যানেজ করতে পারি ডাউন সিনড্রোম। বেসিক্যালি আমার ফিচার্সটাই মেইনলি লাগবে এখানে। আর এরপরে আসে হচ্ছে এই ডেভেলপমেন্টাল ডিলের আন্ডারে আর আমাদের পড়ার মতো আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা আর সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসিটা বেশি ইম্পর্টেন্ট, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা এতটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমাদের একজন ম্যাডাম ছিলেন, উনি বলেছিলেন যে এটা অবশ্যই একবার এটলিস্ট দেখে যেতে, যেন জিজ্ঞেস করলে বলা যায়, সিন্স এটা একটা গ্রোয়িং টপিক যেটা রিসেন্টলি খুবই খুবই পাবলিসাইজড হচ্ছে, সিন্স ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের আন্ডারে কি কি পড়ে? It is a neurodevelopmental disorder characterized by two things: impaired social interaction and communication, and restricted and repetitive pattern of behavior and interest. তো impaired social interaction and communication এর আন্ডারে কি কি পড়ে? এখানে হচ্ছে যে বাচ্চাটা ডাকলে নামে রেসপন্ড করে না, আই কন্ট্যাক্ট করতে চায় না, পিয়ারদের সাথে গুড রিলেশনশিপ বিল্ড আপ হয় না, ওয়ার্ডস আর ফ্রেজেস রিপিট করে, কনভারসেশন ইনিশিয়েট বা মেনটেন করতে পারে না, মানে স্পিচ লেটে ডেভেলপ করে। এগুলো হচ্ছে ইম্পেয়ার্ড ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন, সোশ্যাল ইন্টারাকশন। তারপরে রেস্ট্রিক্টেড অ্যান্ড রিপিটেটিভ মুভমেন্টস অ্যান্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার, ঠিক আছে? তো বা ইন্টারেস্ট, এখানে কি হবে যে দেখা যায় ইনভলেন্টারি মুভমেন্টস করবে, যেমন তারপরে রকিং, স্পিনিং অর হ্যান্ড ফ্ল্যাপিং করবে, ইজিলি ডিস্টার্বড হয়ে যাবে, যে রুটিনস একটু চেঞ্জ হইলে একটা হুইল ঘুরিয়ে মজা পাবে, এরকম রিপিটেটিভ প্যাটার্নস অফ বিহেভিয়ার। এটার কজ কি? আননোন অথবা জেনেটিক, আর সাথে কিছু ইনফেকশনস অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেমন মানে প্রিন্যাটাল রুবেলা বা সাইটোমেগালো ভাইরাস, সাথে যদি ম্যাটারনাল জেস্টেশনাল ডায়াবেটিস থাকে। এগুলো ডায়াগনোসিসের জন্য কিছু স্ক্রিনিং টুলস আছে, কিছু ডায়াগনস্টিক টুলস আছে, এটা এতটা ইম্পর্টেন্ট না, যাচ্ছি না। ম্যানেজমেন্ট বেসিক্যালি হচ্ছে একটু মাল্টি সেক্টোরিয়াল টাইপের, যে সাইকো এডুকেশনাল বিহেভিয়ারাল ইন্টারভেনশনস করতে হবে, প্যারেন্টকে শিখিয়ে দিতে হবে, সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দিতে হবে, অল্টারনেটিভ কমিউনিকেশন শেখাতে হবে। কিছু ফার্মাকোলজিক্যাল আছে, যে সাইকো ফার্মাকোলজিক্স মধ্যে অ্যান্টিডিপ্রেসেন্টস, এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, যেটা বিটা ব্লকার্স, মুড স্টেবিলাইজার্স, এগুলো দেওয়া যায়। আর এছাড়া কিছু মানে সেন্সরি অডিটরি ইন্টিগ্রেশন এটসেট্রা, এগুলো জাস্ট বেসিক্যালি একটা আইডিয়া রাখতে হবে ফিচার্স কি কি হয়। এরপরে আসে হচ্ছে আমার ডাউনসের সাথে একটা সিনড্রোম আমরা জানি সবসময় পড়া হয়, টার্নার সিনড্রোম। এটা আসলে এখানে এতটা ইম্পর্টেন্ট না, মেডিসিনেই মেইনলি লাগে। এখানে আর কি ডাউনসের সাথে ডিফারেন্সটা একটু রাফলি পড়ে নেওয়া যায়, যে টার্নারে আমার ক্যারিওটাইপ হচ্ছে 45X0, ডাউনসে কি ট্রাইসোমি 21, তাই তো? তারপরে ডাউনসে হচ্ছে যেটা কি হয়, ম্যাটারনাল এজ একটা ফ্যাক্টর, টার্নারে ম্যাটারনাল এজ কোনো ফ্যাক্টর না। তো টার্নার্সে যেটা দেখা যাবে, টার্নার্সে হচ্ছে ওয়েবিং অফ নেক থাকবে, ওয়াইড সেট নিপলস থাকবে, শিল্ড চেস্ট যেটাকে বলে, তারপরে শর্ট স্ট্যাচার থাকবে, স্কোলিওসিস থাকতে পারে, টোসিস থাকতে পারে, ব্লু স্ক্লেরা এটসেট্রা, কিছু পয়েন্টস, আর শর্ট স্ট্যাচার থাকবে অবশ্যই। আর এখানে খুব ইম্পর্টেন্ট, টার্নার্সে হচ্ছে গোনাডাল ডিসফাংশন হয়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করে না, গোনাডাল ডিসজেনেসিস থাকে। আর এখন আমাদের আজকের লাস্ট এবং মোটামুটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসিটা পেডিতে খুবই কমন, এই কারণে ম্যাডামরা একটু মানে একদম না জানলে খুব মাইন্ড করেন, টু বি অনেস্ট। একদম সব জানতে হবে তা না, বাট একটা আইডিয়া রাখতে হবে সেরিব্রাল পলসির জিনিসটা কি, মানে কি কারণে হয়, তারপরে ক্লিনিক্যালি কি কি পাওয়া যায়, মানে সিমটমস কি, সাইন্স কি, এগুলো, আর ট্রিটমেন্টে আমরা কি করি। তো প্রথমে সেরিব্রাল পলসির ডেফিনেশনটা হচ্ছে, it is a non-specific term used to describe
ক্রনিক ডিসঅর্ডার অফ মুভমেন্ট অ্যান্ড পশ্চার কজিং অ্যাক্টিভিটি লিমিটেশন, মানে একটা ক্রনিক ডিসঅর্ডার যেটাতে মুভমেন্ট অ্যান্ড পশ্চার মানে নাড়াচাড়া এবং পশ্চারটার ডিসফাংশন হওয়ার কারণে অ্যাক্টিভিটি লিমিটেশন হয়, ঠিক আছে? তো এটার সবচেয়ে কমন কজ যেটা সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া অ্যান্ড হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। সাথে অন্যান্য কজের মধ্যে হচ্ছে অ্যাবনর্মাল ব্রেন ডেভেলপমেন্ট হতে পারে, ইন্ট্রাইউটেরাইন কজ আছে যে ম্যাটারনাল ইনফেকশন, ইন্ট্রাইউটেরাইন হাইপোক্সিয়া, তারপরে যদি কোনো ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ বা ইনফাকশন হয়, নিওনেটাল সেপসিস হয় বা এক্সট্রিম লো বার্থ ওয়েট থাকে, এগুলো কজে হতে পারে। এটার কয়েকটা টাইপস আছে যে স্পাস্টিসিটি বা স্পাস্টিক টাইপ যেটা অ্যাটাক্সিয়া দিয়ে প্রেজেন্ট করতে পারে, ডিসকাইনেশিয়ানে প্রেজেন্ট করতে পারে, আর হাইপোটোনিয়া। চারটা: স্পাস্টিক, অ্যাটাক্সিক, ডিসকাইনেটিক, হাইপোটোনিয়া। সিমটমসে হচ্ছে যেটা তার দেখা যাবে ডেভেলপমেন্টাল ডিলে থাকবে, ডেভেলপমেন্টাল মাইলস্টোনস যেটা আমরা পড়লাম, স্পেশালি মোটর মাইলস্টোনসগুলো, ওগুলো ঠিক মতো হবে না, যে নেক কন্ট্রোল ডিলেড, সিটিং, স্ট্যান্ডিং। এছাড়া মানে স্যালাইভা ড্রুলিং খুবই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ফার্স্ট সাইন, মানে দেখেই বোঝা যায় এরকম। সিজার হতে পারে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি খুব মানে মাইল্ড মডারেট, তারপরে ল্যাঙ্গুয়েজ, ভিশন, হিয়ারিং, এগুলো সবগুলোতেই প্রবলেম দেখা যায়। ক্লিনিক্যালি দেখলে একটা খুব ইম্পর্টেন্ট মাইক্রোকেফালি থাকে বাচ্চাদের, অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্সটা <-3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এছাড়াও হচ্ছে বাচ্চার কিছু স্পাস্টিক ফিচার, সিজারিং থাকতে পারে, তারপরে হাইপার রিফ্লেক্সিয়া থাকতে পারে, এই লিম লেংথ ডিসক্রিপেন্সি দেখা যায়, এটসেট্রা। ডায়াগনোসিস আসলে ওভাবে কনফার্ম করার জন্য কিছু লাগে না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস এমআরআই স্ক্যান করা যেতে পারে অন্য কিছু আছে কিনা এক্সক্লুড করতে। আর সিবিসি এর চেস্ট এক্সরেটা আমরা করি ইনফেকশন স্ক্রিনিং এর জন্য, এটা বেসিক্যালি ম্যানেজমেন্ট পারপাস। আচ্ছা, ট্রিটমেন্টে যেটা মেইনলি আমাদের হেডলাইনগুলোই লাগবে, যে কাউন্সিলিং দ্য প্যারেন্টস রিগার্ডিং দ্য ডিজিজ, ইটস ট্রিটমেন্ট অ্যান্ড আউটকাম। এখানে আমার তিনটা জিনিস মাস্ট বলতে হবে কাউন্সিলিং এর আন্ডারে। সেটা হচ্ছে যে ইট ইজ আ নন প্রোগ্রেসিভ ডিজিজ, মানে যা আছে তাই, এর চেয়ে খারাপ হবে না ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে ইট ইজ নট আ মেন্টাল ডিজিজ, মানে সাইকিয়াট্রিক কিছু না। আর সেকেন্ড, এটা একটা অর্গানিক জিনিস। আর থার্ডলি, ইট ইজ নট কিউরেবল, মানে যা আছে তার চেয়ে ভালোও হবে না, আর মানে পুরোপুরি ভালো হবে না, আর কিন্তু বাড়বেও না। এটা হলো ফার্স্ট পয়েন্ট, কাউন্সিলিং। সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট। এখানে মোটামুটি মাল্টি সেক্টোরিয়াল, পেডিয়াট্রিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, তারপরে অপথলমোলজিস্ট, সাইকোলজিস্ট, অডিওলজিস্ট সবই লাগতেছে। আর লেটার এই যে অকুপেশনাল থেরাপিস্ট, তো মাল্টি সেক্টোরিয়াল ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, সেকেন্ড পয়েন্ট এটা। থার্ড হচ্ছে ফিডিং ডিফিকাল্টিটা ম্যানেজ করতে হবে, বলতে হবে যে শর্ট স্পুন, শ্যালো স্পুন ইউজ করবে, সফট ফুড দিবে, দরকার হলে এনজি টিউব ফিডিং দিবে, আর মিডল অফ টাং দিবে। আর তারপরে 4 নম্বর পয়েন্ট ফার্মাকোথেরাপি। ফার্মাকোথেরাপিতে মেইনলি স্পাস্টিসিটির জন্য টিজানিডিন অথবা ব্যাকলোফেন এগুলো ড্রাগস দেওয়া যায়, আর কনভালশন হলে অ্যান্টিকলভানসেপ দেওয়া যায়, বাট নেভার ফেনোবারবিটন সিপিতে দেওয়া যাবে না, অন্য অ্যান্টিকলভানসেপ দেওয়া যাবে। আর ফলো আপ দেখতে হবে যে বাচ্চাটার কি কন্ডিশন। তো পয়েন্টস কি আসলো? কাউন্সিলিং, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ ফিডিং ডিফিকাল্টি, ফার্মাকোথেরাপি, আর ফলো। 5টা পয়েন্ট। এটা দিয়ে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি। সরি, অনেক লম্বা ক্লাস হয়ে গেল, আশা করি খুব বেশি বিরক্ত করি নাই। ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে। যারা ধৈর্য ধরে দেখছো বা দেখবা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি একটু হলেও উপকার হয়েছে। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।